ভিডিও রেকর্ডিং করছি কিন্তু রেসপিরেটরি সিস্টেম ইন হিউম্যান। চলো এটা স্টার্ট করি। আজকে এই চ্যাপ্টার আমাদের সেই পার্টটা শেষ হয়ে যাবে। শুনলাম সবারই রেসপিরেশন অবধি থাকা উচিত। রেসপিরেটরি সিস্টেম ইন হিউম্যান প্রথমে রেসপিরেটরি সিস্টেমের যেহেতু এটা একটা সিস্টেম অনেকগুলো অর্গান দিয়ে তৈরি। অর্গান সিস্টেম কি দিয়ে তৈরি? অর্গান সিস্টেম অনেকগুলো অর্গান দিয়ে তৈরি। তো এখানে অর্গান গুলো হচ্ছে নোজ, নাসাল প্যাসেজ ও নাসাল ক্যাভিটি, ট্র্যাকিয়া, ব্রঙ্কাই, লাংস, ডায়াফ্রাম, এগুলো হচ্ছে আমাদের রেসপিরেটরি সিস্টেমের অর্গান। তাহলে এই অর্গান গুলোর পজিশন, লিঙ্ক, এগুলো কিন্তু ভালো করে দেখতে হবে। এই ছবিটা লেবেলিং আসে একবার আঁকাতে এসেছিল। তো প্রথমে আমি এইখান থেকে একটা জিনিস শুরু করি। দেখো, এই নাক থেকে গলা পর্যন্ত না একটু মানে একটু আছে, ব্যাপার আছে কি। এইটা হচ্ছে নাকের ফুটোটা, এটা হয়ে গেল নস্ট্রিল। নস্ট্রিল এবার নস্ট্রিলটা দেখো একটা প্যাসেজের মধ্যে ওপেন হয়েছে, তাই না? এইটা হচ্ছে ন্যাসাল প্যাসেজ। ন্যাসাল প্যাসেজ। আর এইটা হচ্ছে আমাদের বাক্কাল ক্যাভিটি, মানে মাউথ ক্যাভিটি। এইটা হচ্ছে আমাদের মাউথ ক্যাভিটি। এই যে দেখো, এইটা হচ্ছে মাউথ ক্যাভিটি। এবার আগের দিন আমি বলেছিলাম যে নেজাল প্যাসেজ আর বাক্কাল ক্যাভিটি একটা কমন জায়গাতে এসে মিট করে, হ্যাঁ কি না? এই যে কমন জায়গাটা, এই কমন জায়গাটার নাম হচ্ছে ফ্যারিংস। কমন জায়গাটার নাম কি? ফ্যারিংস। সেই জন্য আমরা নাক দিয়েও ব্রিদিং ইন করতে পারি, আবার মুখ দিয়েও, নাক বন্ধ থাকলে মুখ দিয়েও ব্রিদিং ইন করতে পারি। তো এবার এই ফ্যারিংসটা দুটো, দুই দিকে দুটো পার্টে ডিভাইড হয়ে গেছে। একটা এই দিকে চলে গেছে, পিছন দিকে চলে গেছে, ওটা হলো ফুড পাইপ। একটা এই দিকে চলে গেছে, ওটা ফুড পাইপ, ওটা ডাইজেস্টিভ সিস্টেমে চলে গেল। আর একটা সামনের দিকে এইদিকে একটা এসছে, এই যে সামনের দিকে এইদিকে একটা এসছে, এটা হচ্ছে আমাদের উইন্ড পাইপ। এখানে ফুড পাইপটা করাই আছে, আলাদা করে দেওয়ার দরকার নেই। এইটা হচ্ছে ফুড পাইপ করে দিয়েছে, এই যে পিছনের এইটা, এইটা হচ্ছে ফুড পাইপ করে দিয়েছে। আর এইখান থেকে এইটা হচ্ছে উইন্ড পাইপ। এইটা হচ্ছে তোমার উইন্ড পাইপ সামনের দিকে এটা। তো যখন আমরা খাবার খাচ্ছি, মনে করো এখানে খাবারটা গলার এখানে আছে, এবার এই খাবারটা যাওয়ার তো দুটো রাস্তা হয়ে গেল। একটা হয়ে গেল উইন্ড পাইপ, একটা হয়ে গেল ফুড পাইপ। কিন্তু ফুড পাইপেই কেন ঢোকে? উইন্ড পাইপে ঢুকলে কিন্তু আমাদের তখন কাশি চলে আসবে, বিষম লেগে যাবে, তাই কি না? তো খাবারটা ফুড পাইপেই কেন ঢোকে? কারণ এই জায়গাটাতে একটা ফ্ল্যাট লাইক স্ট্রাকচার আছে। এই জায়গাটাতে একটা, দেখো, একটা ফ্ল্যাপের মতো একটা স্ট্রাকচার আছে। এই ফ্ল্যাপের মতো স্ট্রাকচারটার নাম হচ্ছে গ্লটিস। তারও উপরে আরো একটা স্ট্রাকচার আছে যেটার নাম হচ্ছে এপিগ্লটিস। এই যে ইমাজিন করো, যখন আমরা খাবার খাচ্ছি তখন এই এপিগ্লটিসটা এখন ওপরে আছে, তো এটা নেমে এইরকম হয়ে যায়। এই যে এপিগ্লটিসটা এরকম হয়ে আমাদের উইন্ড পাইপটাকে বন্ধ করে দেয়। এই যে উইন্ড পাইপটাকে বন্ধ করে দিল, এটাকে বন্ধ করে দিল উইন্ড পাইপটাকে। তাহলে খাবারটা আর উইন্ড পাইপে ঢুকতে পারবে না, ওটা শুধু ফুড পাইপেই চলে যাবে। এটা এপিগ্লটিস, গ্লটিস, এরকম কিছু কার্টিলেজ দিয়ে তৈরি কিছু ফ্ল্যাপ লাইক স্ট্রাকচার থাকে যেটা এটাকে কন্ট্রোল করে। মানে ফ্যারিংস, যদিও তোমাদের এপিগ্লটিসটা অত ডিটেলে বলা নেই। এবার যে দেখো, গ্লটিসের এই জায়গাটাতে, আমাদের এই জায়গাটাতে একটা বক্সের মতো একটা স্ট্রাকচার থাকে। এই বক্সের মতো স্ট্রাকচারটার নাম হচ্ছে ভোকাল কর্ড অর ল্যারিংস। ভোকাল কর্ড অর ল্যারিংস। এই জায়গাটা, এই জায়গাটাতে কি বলতো, ছোট ছোট তারের মতো, মানে গিটারের তারের মতো স্ট্রিং থাকে। তখনই ওখান দিয়ে হাওয়া পাস হয়, ওগুলো নড়ে আর আমাদের গলা থেকে আওয়াজ বেরোয়। তো
তো ল্যারিংস, এবার ল্যারিংস এর পরেই শুরু হয়ে গেল আমাদের ট্র্যাকিয়া। ট্র্যাকিয়া মানেই হয়ে গেল আমাদের উইন্ড পাইপ, এইটা হয়ে গেল ট্র্যাকিয়া অর উইন্ড। তাহলে সিকোয়েন্সটা বোঝো। আমরা যদি বাক্কাল ক্যাভিটি নেজাল প্যাসেজ দিয়ে মানে নস্ট্রিল দিয়ে প্রথমে 1 নম্বর নস্ট্রিল দিয়ে হাওয়াটা ঢুকলো, তারপরে 2 নম্বর যাবে নেজাল প্যাসেজে, অথবা আমরা যদি বাক্কাল ক্যাভিটি দিয়ে মুখ দিয়ে শ্বাস নিই তাহলে 2 ড্যাশ করে দিলাম বাক্কাল ক্যাভিটি, আইদার নেজাল প্যাসেজ আর বাক্কাল ক্যাভিটি দিয়ে এয়ার ঢুকলো, ঢুকে তাহলে 3 নম্বর পজিশন কোথায় যাবে? ফ্যারিংস। ফ্যারিংস এর পরে 4 নম্বর পজিশন কোথায় যাবে? ল্যারিংস। ল্যারিংস এর পরে 5 নম্বর পজিশন কোথায় যাবে? ট্র্যাকিয়া অর উইন্ড পাইপ। বুঝতে পারছো জিনিসটা? এরকম করে যাচ্ছে, প্রথমে এখানে আসলো, এবার এখানে আসলো, ঠিক। এবার এই ট্র্যাকিয়াটা নিচের দিকে যায়, ট্র্যাকিয়াটা নিচের দিকে গিয়ে দুটো ব্রাঞ্চে ডিভাইড হয়ে যায়। ট্র্যাকিয়াটা নিচের দিকে গিয়ে দুটো ব্রাঞ্চে ডিভাইড হয়ে যায়। এই ব্রাঞ্চ গুলোকে বলা হয় হচ্ছে ব্রঙ্কাই। প্লুরালে বলে ব্রঙ্কাই, সিঙ্গুলারে বলে ব্রঙ্কাস। তো এই দুটো ব্রাঞ্চ কোথায় ঢুকে গেল? আমাদের দুটো লাংসে ঢুকে গেল, দুই দিকে দুটো লাংসে ঢুকে গেল। দুই দিকে দুটো লাংস। এবার আমাদের লাংসটা একটা পাতলা মেমব্রেন দিয়ে ঢাকা থাকে। আমাদের লাংসটা একটা পাতলা মেমব্রেন দিয়ে ঢাকা থাকে, যেটা আমাদের লাংসকে সবসময় ভেজা রাখে, ওয়েট অর ইয়ে রাখে, স্লিপারি রাখে। এইটার নাম হচ্ছে প্লিউরা, PLEURA, প্লিউরা। লাংসের প্রোটেক্টিভ লেয়ারটার নাম হচ্ছে প্লিউরা। এটার কাজ হচ্ছে লাংসকে প্রোটেক্ট করা আর লাংসকে সবসময় ময়েস্ট রাখা। তুমি ইমাজিন করো, তুমি তোমার গলাটা শুকিয়ে গেল, তাহলে কেমন কেমন লাগে না? ড্রাই লাগে। তোমার লাংসের গাটাও যদি এরকম ড্রাই হয়ে যায়, তাহলে লাংসের মাসেল গুলো কিন্তু ওরকম, এই যে আগের দিন যে শিখালাম ব্রিদিং ইন ব্রিদিং আউট এর মেকানিজমটা, ওটা অত এফিসিয়েন্টলি করতে পারবে না। সেই জন্য লাংসের যে ওয়ালটা আছে ওটাকে সবসময় ভেজা রাখতে হয়, ওটা করে হচ্ছে এই যে ফ্লুইড। তো এবার ব্যাপারটা হচ্ছে, তারপরে এগুলো লাংসের মাসেল। এবার এই ব্রঙ্কাসটা ভেতরের দিকে ঢুকে অনেকগুলো প্রোফাউন্ড ব্রাঞ্চিং হয়। প্রাইমারি ব্রঙ্কিওল, সেকেন্ডারি ব্রঙ্কিওল, এটা আমি আঁকলাম প্রাইমারি ব্রঙ্কিওল। প্রাইমারি ব্রঙ্কিওল আরো ব্রাঞ্চিং হবে, ওটা হবে সেকেন্ডারি ব্রঙ্কিওল, এরকম। এগুলোর নাম হচ্ছে ব্রঙ্কিওলস। ব্রঙ্কিওলস, ব্রঙ্কাই এর ব্রাঞ্চ ব্রঙ্কিওলস। এবার এই ব্রঙ্কিওলস গুলো টিপে এইরকম এরকম ব্যাগ লাইক স্ট্রাকচার থাকে। এই ব্যাগ লাইক স্ট্রাকচারকে বলে অ্যালভিওলাই। ব্যাগ লাইক স্ট্রাকচারকে বলে অ্যালভিওলাই। আর এই অ্যালভিওলাই গুলো ব্লাড ক্যাপিলারি দিয়ে সারাউন্ডেড থাকে। মনে ইমাজিন করে এটা হচ্ছে একটা ব্লাড ক্যাপিলারি। এটা একটা, যদিও এত মোটা হয় না, অ্যাকচুয়াল অ্যালভিওলাই দেখো এই এইরকম দেখতে হয় অ্যালভিওলাই। এই যে একটা ব্রঙ্কিওল এসছে, এই যে ইমাজিন করে এটা একটা ব্রঙ্কিওল। এই ব্রঙ্কিওলটা এসে এই যে দেখো এই যে ব্যাগ লাইক স্ট্রাকচার, মনে হবে যেন আঙ্গুরের একটা থোকা এরকম। এটা হচ্ছে অ্যালভিওলাই। আর দেখতে পাচ্ছ অ্যালভিওলাই এর গায়ে কত এরকম ব্লাড ক্যাপিলারি লেগে আছে না? এই যে দেখো, এগুলো হচ্ছে ব্লাড ক্যাপিলারি, প্রচুর ব্লাড ক্যাপিলারি লেগে থাকে। তো ব্যাপারটা হচ্ছে ইমাজিন করো, তাহলে এয়ারটা আমাদের 4 নম্বর পজিশন ল্যারিংস অব্দি ঢুকলো, 5 নম্বর পজিশন ট্র্যাকিয়া অব্দি ঢুকলো, ট্র্যাকিয়া। ট্র্যাকিয়ার পরে এয়ারটা চলে আসবে, আসছে আসছে, এসে তাহলে কোথায় ঢুকলো? দুই দিকে দুটো ব্রাঞ্চে ব্রঙ্কাই এর মধ্যে ঢুকলো, তাহলে 6 নম্বর হয়ে গেল ব্রঙ্কাই। এবার ব্রঙ্কাই থেকে তারপরে কোথায় ঢুকবে? ব্রঙ্কিওলস এর মধ্যে ঢুকবে, ব্রঙ্কিওলস হয়ে গেল 7 নম্বর। আর ব্রঙ্কিওলস থেকে একদম এয়ারটা কোথায় চলে আসবে? অ্যালভিওলাই, তাহলে অ্যালভিওলাই হয়ে গেল 8 নম্বর। সিকোয়েন্সটা কিন্তু মনে রাখতে হবে, নাহলে এই পরীক্ষায় কিন্তু এটা এমসিকিউ দিবে। Which of the following is the correct sequence of air passage during breathing in? নস্ট্রিল, নেজাল প্যাসেজ, তারপরে দিয়ে দিল ট্রাকিয়া, তারপরে দিল মনে করো ফ্যারিংস। তাহলে সিকোয়েন্সটা উল্টা পাল্টা হয়ে যাবে। যেটা কারেক্ট সিকোয়েন্স সেটাকে ঠিক করে তোমাকে সিলেক্ট করে আসতে হবে। সিকোয়েন্সটা মনে রাখাটা খুব ইম্পর্টেন্ট।
তো অ্যালভিওলাইকে আমি সেপারেট করে ড্র করছি। মনে করো এটা হচ্ছে একটা অ্যালভিওলাই, মনে করো এটা হচ্ছে একটা অ্যালভিওলাই। এবার অ্যালভিওলাই এর মধ্যে এয়ার আসলো, এটা একটু বড় করে ড্র করি। অ্যালভিওলাই এর মধ্যে এয়ার আসলো, ঠিক। এবার আমাদের এয়ারের মধ্যে কার্বন ডাই অক্সাইডও আছে। এয়ারের মধ্যে কার্বন ডাই অক্সাইড আছে কি নাই বলো? 0.04%। আমাদের এয়ারের মধ্যে ওয়াটার ভেপারও আছে, ভেরি লো, মানে 0.001% বলে দিলাম, যাও। নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে, আরো অনেক গ্যাস আছে, কিন্তু ভেরি লো। নাইট্রোজেন অনেক বেশি থাকে, নাইট্রোজেন 78% থাকে আমাদের এয়ারে। আর এইদিকে আছে হচ্ছে তোমার অক্সিজেন। অক্সিজেন কত পার্সেন্ট আছে? 21% আছে অক্সিজেন। এয়ার তো মিক্সচার অফ গ্যাসেস, তাই কি না? এয়ার হচ্ছে মিক্সচার অফ গ্যাসেস। এবার অ্যালভিওলাইকে ঘিরে কে আছে? অ্যালভিওলাইকে ঘিরে আছে হচ্ছে ব্লাড ক্যাপিলারি। আমি এইরকম ব্লাড ক্যাপিলারি গুলো এরকম করে ড্র করলাম না, ইমাজিন করো এটা হচ্ছে একটা ব্লাড ক্যাপিলারি। একটু স্পেস নিয়ে করলাম, কারণ এখন আমাকে কিভাবে অক্সিজেনটা তোমার হিমোগ্লোবিনের সাথে অ্যাটাচ হয় ওটা এখন দেখাতে হবে, তাই। তো এবার এখানে আছে আমাদের ব্লাড, এই ব্লাড ক্যাপিলারির মধ্যে ব্লাড আছে, ব্লাডের মধ্যে আছে আরবিসি, আর আরবিসির মধ্যে আছে হচ্ছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনকে আমি এইচবি দিয়ে লিখলাম, হিমোগ্লোবিন। এবার আমাদের ব্লাডের মধ্যে অক্সিজেন সব সময় কম থাকে, ব্লাডের মধ্যে অক্সিজেন সব সময় কম থাকে দেন অ্যালভিওলাই, মানে এয়ারের মধ্যে যতটা অক্সিজেন আছে তার থেকে ব্লাডে অক্সিজেন সবসময় একটু কম থাকে। তাহলে এখানে অক্সিজেনের প্রেসার হাই, কিন্তু ব্লাডের ভিতরে অক্সিজেনের প্রেসার লো। আর হিমোগ্লোবিনের অ্যাফিনিটি নাইট্রোজেনের সাথে নেই, তারপরে ওয়াটারের সাথে নেই, কার্বন ডাই অক্সাইডের সাথে অত নেই, অল্প আছে, লিটল। কিন্তু কার্বন ডাই অক্সাইড এখানে খুবই কম, তাই কার্বন ডাই অক্সাইডকে আমি নেগলেক্ট করলাম। আমি শুধু অক্সিজেনটাকেই ধরলাম, কারণ হিমোগ্লোবিন এই ক্ষেত্রে শুধুমাত্র অক্সিজেনের সাথেই অ্যাফিনিটি শো করবে। তাহলে অক্সিজেন হাই প্রেসার থেকে ব্লাডের মধ্যে লো প্রেসারের দিকে অক্সিজেন ঢুকে যাবে, এবার অক্সিজেনটা লেগে যাবে হিমোগ্লোবিনের সাথে। Hb+O2 এটা একটা কম্পাউন্ড তৈরি করে যেটার নাম হচ্ছে অক্সি হিমোগ্লোবিন। যেটার নাম কি? অক্সি হিমোগ্লোবিন। এই কম্পাউন্ডটা বানাবে অক্সিজেন প্লাস হিমোগ্লোবিন, অক্সি হিমোগ্লোবিন, ঠিক। এইবার এই ব্লাড ক্যাপিলারি গুলো সব একসাথে হয়ে, ভেইন টেইন এগুলো একসাথে হয়ে এটা চলে যাবে আমাদের হার্টে। এটা আমাদের হার্টে চলে গেল। এবার হার্ট কি করবে? এই ব্লাডটাকে আবার পাম্প করে, আমাদের গোটা বডিতে পাঠাবে। ইমাজিন করো এটা হচ্ছে আমাদের বডির একটা সেল, এটা মনে করো বডির একটা সেল, ধরে নাও ব্রেনে পাঠালো বা তোমার পায়ে পাঠালো, ব্রেন বা পায়ের একটা সেল। এবার সেলের মধ্যে সবসময় অক্সিজেন ইউজ হচ্ছে, তাই সেলের ভিতরে সবসময় অক্সিজেনের কনসেন্ট্রেশন লো থাকে। এবার এই ব্লাডটা এখন এই অক্সি হিমোগ্লোবিন সমেত, মানে অক্সিজেনকে ক্যারি করে নিয়ে আসছে। তাহলে এইটা হয়ে গেল অক্সিজেনেটেড ব্লাড। এই অক্সিজেনেটেড ব্লাডটা হার্টে আসলো, হার্ট ওটাকে পাম্প করে গোটা বডিতে পাঠালো। এবার যখনই বডিতে হিমোগ্লোবিন আর অক্সিজেনের যে কম্পাউন্ডটা, মানে অক্সি হিমোগ্লোবিনটা যখন যাবে কোনো সেলের কাছে, ব্লাডের মধ্যে অক্সিজেন হাই, সেলের মধ্যে অক্সিজেন লো। তাহলে অক্সিজেন হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে ভিতরে সেলের ভিতরে ঢুকে যাবে। বুঝলাম কথাটা? এবারে অক্সিজেনটা সেলের মধ্যে ঢুকে করবেটা কি? আমরা ডেসক্রিপশনে পড়েছি অক্সিজেন ফুডকে ব্রেক করে, হ্যাঁ কি না? ফুডকে ব্রেক করে সেটার জন্য কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, ওয়াটার তৈরি হয়,
আর কতগুলো কি তৈরি হয় বলো দেখি, কি তৈরি হয়, কতগুলো এটিপি তৈরি হয়? 38 মলিকিউলস অফ এটিপি তৈরি হবে। যেটা এনার্জি রিলিজ হলো ওই এনার্জিটা এটিপির মধ্যে স্টোর করে নিল, ফুডের এনার্জিটা এটিপির মধ্যে স্টোর করে নিল, মানে অ্যারোবিক রেসপিরেশন হলো। তাহলে সেলের ভিতরে কার্বন ডাই অক্সাইড বেড়ে গেল, দেন ব্লাডের মধ্যে কার্বন ডাই অক্সাইড থেকে সেলের মধ্যে কার্বন ডাই অক্সাইড বেশি থাকবে। তাহলে এবার কার্বন ডাই অক্সাইডের প্রেসার সেলের মধ্যে বেশি, ব্লাডের মধ্যে কম, তাহলে হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে কার্বন ডাই অক্সাইড সেল থেকে ব্লাডের মধ্যে চলে আসলো। ওটা বলবা নাকি এটা বলবা? তুমি এটা তো মন নাই। হ্যাঁ দাঁড়াও, ওটা মাঝখানে ইন্টারাপ্ট করছো কেন? কার্বন ডাই অক্সাইডটা তাহলে হাই থেকে লো, মানে সেলের ভিতর থেকে ব্লাডের মধ্যে চলে আসলো। এবার এই কার্বন ডাই অক্সাইডটাকেও আবার হিমোগ্লোবিনের সাথে লেগে যাবে। এবার অক্সিজেন যখন হিমোগ্লোবিনের সাথে লাগে তখন অক্সি হিমোগ্লোবিন, কিন্তু কার্বন ডাই অক্সাইড যখন হিমোগ্লোবিনের সাথে লাগে তখন ওটাকে বলে কার্বামিনো হিমোগ্লোবিন। কার্বামিনো হিমোগ্লোবিন। হ্যাঁ, না ওটা পরে বলছি। কার্বন ডাই অক্সাইড হিমোগ্লোবিনের সাথে লেগে কার্বামিনো হিমোগ্লোবিন কম্পাউন্ড বানালো। তাহলে এখন এটা হয়ে গেল ডিঅক্সিজেনেটেড ব্লাড। আগের ব্লাডটা যখন অক্সিজেন লেগেছিল তখন ব্লাডটা ছিল অক্সিজেনেটেড, অক্সিজেনেটেড ব্লাড। কিন্তু যখন অক্সিজেন ব্লাডের থেকে বের হয়ে যখন সেলে চলে গেল আর ব্লাডের মধ্যে যখন কার্বন ডাই অক্সাইড ঢুকে গেল, মানে অক্সিজেন ডি অক্সিজেনেটেড, মানে কি অক্সিজেন ডিট্যাচ হয়ে গেল, তাহলে এখন এই ব্লাডটাকে বলবো ডি অক্সিজেনেটেড ব্লাড। তাহলে এই ডিঅক্সিজেনেটেড ব্লাডটা, ওইদিকে কি দেখছো, এইদিকে দেখো, বইতে কি আছে, আমি বই থেকে দেখাচ্ছি কিছু। এই ডিঅক্সিজেনেটেড ব্লাডটা চলে যাবে আবার হার্টে। ডিঅক্সিজেনেটেড ব্লাডটা এখন চলে আসলো হার্টে। এবার হার্টে এগুলা সেপারেট সেপারেট চেম্বার থাকে, এগুলা এটা পরের চ্যাপ্টারে পড়াবো। হার্টের একটা চেম্বার দিয়ে তোমার অক্সিজেনেটেড ব্লাড পাম্প হয় আর একটা চেম্বার দিয়ে ডিঅক্সিজেনেটেড ব্লাড পাম্প হয়। এবার হার্ট এই ডিঅক্সিজেনেটেড ব্লাডকে পাম্প করে আবার লাংসে পাঠাবে। এই যে দেখো লাংসের অ্যালভিওলাইতে আবার চলে আসলো ডিঅক্সিজেনেটেড ব্লাড। এই ব্লাডটা চলে আসলো হচ্ছে এবার লাংসে। তাহলে এখন লাংসের ব্লাড, লাংসে যে এখন ডিঅক্সিজেনেটেড ব্লাডটা আসলো এখানে হিমোগ্লোবিনের সাথে লেগে আছে হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তাহলে কার্বন ডাই অক্সাইড এখানে অনেক হাই, কিন্তু অ্যালভিওলাইয়ের মধ্যে কার্বন ডাই অক্সাইড অনেক লো। তাহলে কার্বন ডাই অক্সাইড হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে চলে যাবে, CO2 এখানে চলে আসবে। তাহলে ইনহেল এয়ারের মধ্যে অক্সিজেন বেশি, কিন্তু এখন যেটা আমি এক্সহেল এয়ার করব, এখন কার্বন ডাই অক্সাইডের পার্সেন্টেজটা বেড়ে 0.04% ছিল, কিন্তু এখন এটা যেহেতু এক্সট্রা কার্বন ডাই অক্সাইড ব্লাডের থেকে অ্যালভিওলাইতে ঢুকে গেল, এখন এই এয়ারের মধ্যে কার্বন ডাই অক্সাইডের পার্সেন্টেজ হয়ে যাবে 16.4%। তাহলে স্যার এবার ওয়াটার ভেপার, নাইট্রোজেন ওগুলার কি হবে? ওয়াটার ভেপার, নাইট্রোজেন এগুলো উইথ কার্বন ডাই অক্সাইড। হ্যাঁ, 16.4 না, কার্বন ডাই অক্সাইড কত পার্সেন্ট আছে? 4.4%। 4.4% হয়ে যাবে কার্বন ডাই অক্সাইড, আগে ছিল 0.04, কার্বন ডাই অক্সাইড এখন হয়ে গেল 4.4, মানে কার্বন ডাই অক্সাইড অনেকটা বেড়ে গেল। এটা আমাদের এক্সহেলড এয়ার, যেটাকে আমি এরকম গোল করে দিলাম, এটা এক্সহেলড এয়ার। তাহলে এই এয়ারটাকে এবার আমি বাইরে বের করব। তাহলে বাইরে বের হওয়ার সিকোয়েন্সটা কি হবে? তাহলে অ্যালভিওলাই, এখন আছে অ্যালভিওলাইতে 8 নম্বরে, তারপরে যাবে ব্রঙ্কিওলস 7 নম্বরে, এখান থেকে এখানে, তারপরে ব্রঙ্কিওলস থেকে ব্রঙ্কাস 6 নম্বর, ব্রঙ্কাস থেকে ট্র্যাকিয়া 5 নম্বর, ট্র্যাকিয়া থেকে
ল্যারিংস 4, ল্যারিংস থেকে চলে যাবে ফ্যারিংস 3, তারপরে ন্যাসাল প্যাসেজ 2, নস্ট্রিল 1 দিয়ে এখান দিয়ে কার্বন ডাই অক্সাইডটা এখান দিয়ে বাইরে বেরিয়ে যাবে। শুধু CO2 বেরোলো না, কিন্তু CO2-র সাথে অন্যান্য যে গ্যাসগুলো হাইড্রোজেন, নাইট্রোজেন বা ওয়াটার ভেপার এগুলো বের হয়ে যাবে। যখন আমরা এয়ার নিচ্ছি ওর মধ্যে অক্সিজেন বেশি থাকে, বাদ বাকি অন্য গ্যাসও থাকে, কিন্তু অ্যালভিওলাইতে গিয়ে শুধু অক্সিজেনটাকেই আমরা এক্সট্রাক্ট করি। তার কারণ হচ্ছে হিমোগ্লোবিন অক্সিজেনের প্রতি অ্যাফিনিটিটা বেশি। এবার ব্যাপারটা হচ্ছে যে তাও আমি যদি অক্সিজেন যতটা আমি নিচ্ছি গোটাটাও ব্লাডে ঢোকে না। অক্সিজেন যতটা নিচ্ছি গোটাটা ব্লাডে ঢোকে না। অক্সিজেন যতটা আছে, মনে করো 100টা এয়ারের মধ্যে 21টা অক্সিজেন আছে, মাত্র 5টা অক্সিজেন ঢোকে, মাত্র 5টা অক্সিজেন এখানে ঢুকলো। তাহলে 5টা মানে 5-এরও কম। তাহলে অক্সিজেনও কিন্তু এক্সহেলড এয়ারের মধ্যে অক্সিজেনও থাকে, মানে 21 থেকে 5 মাইনাস করো কত হয়, 16%-এর মতো অক্সিজেন হয়। তো বাদ বাকি অক্সিজেনও আমরা এক্সহেলড এয়ার দিয়ে বাইরে বের করে দিই। কিন্তু এই এই বাদ বাকি অক্সিজেনটাও কিন্তু মানে 16% অক্সিজেনও কিন্তু তোমার এক্সহেলড এয়ারের মধ্যেই পড়বে। তাহলে এইটা হচ্ছে টোটাল মেকানিজম যে কিভাবে অ্যালভিওলাই থেকে ব্যাপারটা এই জিনিসটা দাঁড়াবে। এবার কোয়েশ্চেনটা হচ্ছে কি, যে স্যার আমাদের আমাদের লাংস এর মধ্যে এরকম হাফ হাফ ক্লাস করলে কি হবে? তুমি কি ব্যাপার হাফ হাফ ক্লাস করছো কেন? হ্যাঁ তো হয়েই গেল। হ্যাঁ হয়ে গেল মানে? হ্যাঁ সাড়ে 4টা না। তো তো এবার ব্যাপারটা হচ্ছে কি, যে দেখো স্যার আমার এখানে অ্যালভিওলাই না থাকলে কি সমস্যা হতো, জিনিসটা বোঝো। আমি বললাম যে এখানে সে আমি বললাম যে এরকম ব্রঙ্কাই আসলো, ব্রঙ্কাস আসলো, ব্রঙ্কাসটা ডিভাইড হয়ে গেল, এরকম ব্রঙ্কিও ডিভাইড হয়ে গেল। সবাই এদিকে তাকাও কিন্তু নাহলে বকা দিব। এরকম ব্রঙ্কিওলসে ডিভাইড হয়ে গেল, তারপরে আর অ্যালভিওলাই নেই, এখানেই স্টপ। আমি বললাম যে এই ব্রঙ্কিওল গুলোকেই মনে করো ব্লাড ক্যাপিলারি ঘিরে আছে, ব্রঙ্কিওল গুলোকেই ব্লাড ক্যাপিলারি ঘিরে আছে। তাহলে যখনই অক্সিজেন আসবে এখানে, তাহলে অক্সিজেনটা এখান থেকে ডাইরেক্ট ব্লাডে ঢুকে যেত। মাঝখানে আবার অ্যালভিওলাই থাকার দরকার কি ছিল বলো, এটা একটু মাথা খাটাও। অ্যালভিওলাই এই যে লাস্টে ব্রঙ্কিওলের টিপে এরকম ব্যাগের মতো অ্যালভিওলাই গুলো কেন আছে? অ্যালভিওলাই না থেকে ডাইরেক্ট ব্রঙ্কিওলস থেকেও তো অক্সিজেনটাকে নিতে পারতো। না, এটা তুমি কোথায় পড়ছো? ব্রঙ্কিওলস এর অনেকগুলো মেম্বার। হ্যাঁ, তো আমি বললাম যে ঠিক আছে, আমি ব্রঙ্কিওলের মধ্যে সিঙ্গেল মেমব্রেন বানিয়ে ব্রঙ্কিওলটাকে মেমব্রেনটা আরো পাতলা করে দিলাম, তাহলে কি সমস্যা ছিল? আমি অ্যালভিওলাই রাখলামই না, অ্যালভিওলাই মেমব্রেনটা যেরকম পাতলা আমি ব্রঙ্কিওলেরও ওরকম পাতলা করে দিলাম। কি বলিস? আমি ব্রঙ্কিওলের মধ্যে সিঙ্গেল মেমব্রেন করে নিলাম, আমি অ্যালভিওলাই রাখলামই না, আমি ব্রঙ্কিওলটাকে অ্যালভিওলাইয়ের মতো পাতলা মেমব্রেন করে নিলাম। এখানে ব্রঙ্কাস এরকম মনে করো ব্রঙ্কিওলটাকে আমি পাতলা করে নিলাম, আর ব্রঙ্কিওলকে ঘিরে আছে মনে করো ব্লাড ক্যাপিলারি। তো ডাইরেক্ট এখান থেকে অক্সিজেন আমাদের ব্লাডে ঢুকে যেতে পারতো ব্রঙ্কিওল থেকে। এখানে এক্সট্রা করে অ্যালভিওলাই বানালাম কেন? তোমরা বললে অ্যালভিওলাই এর মেমব্রেনটা পাতলা হয়, আমি ব্রঙ্কিওলের মেমব্রেনটাকে অ্যালভিওলাই এর মতো পাতলা করে দিলাম, তাহলে তবুও কেন? না, ব্যাপারটা হচ্ছে অ্যালভিওলাই ইনক্রিজেস দ্য সারফেস এরিয়া, অ্যালভিওলাই ইনক্রিজেস দ্য সারফেস এরিয়া। লাস্টে বেলুনের মতো এরকম বড় একটা স্ট্রাকচার থাকাতে আমাকে বলো, এটা মনে করো ব্রঙ্কিওল, ঠিক আছে, আর এইটা মনে করো এমন একটা ব্রঙ্কিওল যার লাস্টে অ্যালভিওলাই আছে, কার এরিয়াটা বেশি বলো? যদি এই ব্রঙ্কিওলটাকে একটা ব্লাড ক্যাপিলারি ঘিরে থাকতো, সেই ব্লাড ক্যাপিলারিটা বেশি সারফেস কভার করতো,
নাকি একটা অ্যালভিওলাই থাকাতে ব্লাড ক্যাপিলারিটা বেশি সারফেসকে কভার করবে, তাই কি না? তাহলে এইখান দিয়ে যদি আমি ব্রঙ্কিওলকে মেমব্রেনটাকেও পাতলা করে নিতাম, তাহলে যতটা না অক্সিজেন যত তাড়াতাড়ি না ভিতরে ঢুকতে পারতো, সারফেস এরিয়াটা কম থাকার জন্য অ্যালভিওলাই অনেক বেশি থাকাতে অনেক অক্সিজেনের কন্ট্যাক্টে আসবে, তাই অনেক ব্লাডের মধ্যে অনেক অক্সিজেন ঢুকতে পারবে। তো অ্যালভিওলাই এর সিগনিফিকেন্স এটা পরীক্ষায় খুবই আসে, যে তুমি জানো যে আমাদের দুটো লাংসের যত অ্যালভিওলাই আছে সবগুলো অ্যালভিওলাইকে কেটে কেটে এরকম শীটের মতো করে যদি পরপর বিছাই, একটা টেনিস কোর্টের সমান চওড়া সারফেস এরিয়া হয়ে যাবে। একটা টেনিস কোর্ট যতটা বড় হয় 16 মিটার, 16 মিটার বাই 21 মিটার এরকম একজনের দুটো লাংসের সব অ্যালভিওলাই, একজনের এত বড় সারফেস এরিয়া হয় অ্যালভিওলাই। এইটা ছিল হচ্ছে টোটাল মেকানিজম, যে ব্লাড প্রথমে এয়ার প্রথমে অ্যালভিওলাইতে আসলো, অ্যালভিওলাইতে এয়ার আসলো, এয়ার হচ্ছে মিক্সচার অফ গ্যাসেস যার মধ্যে CO2 H2O নাইট্রোজেন অক্সিজেন সবই আছে, কিন্তু অক্সিজেন তার অ্যামাউন্টটা বেশি থাকার জন্য আর ব্লাডে অক্সিজেন কম থাকার জন্য অক্সিজেন হাই থেকে লো এর মধ্যে ঢুকলো, মানে অ্যালভিওলাই থেকে আমাদের ব্লাডের মধ্যে ঢুকে গেল। আর এগুলোর মাঝখানে অনেক মেমব্রেন আছে, ওগুলো ক্লাস 11-এর পড়া, যাই হোক অততে যাবো না। তো অক্সিজেনটা ব্লাডে ঢোকার পরে অক্সিজেন লেগে গেল হিমোগ্লোবিনের সাথে, হয়ে গেল অক্সি হিমোগ্লোবিন, ব্লাডটা হয়ে গেল অক্সিজেনেটেড ব্লাড। এই অক্সিজেনেটেড ব্লাডটা লাংস থেকে চলে গেল হার্টে, হার্ট ওটাকে পাম্প করলো, পাম্প করে পাঠিয়ে দিল আমাদের বডি সেলে, সেলের মধ্যে অক্সিজেন হিমোগ্লোবিনের কম্পাউন্ডটা ব্রেক হয়ে যায়। কেন ব্রেক হয়ে যায়? কারণ সেলের ভিতরে অক্সিজেন কম, ব্লাডের মধ্যে অক্সিজেন বেশি। যখনই অক্সিজেনের এরকম একটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট ক্রিয়েট হয়, মানে অক্সিজেনের এরকম অ্যামাউন্টের এই বাইরে বেশি ভিতরে কম, তখনই হিমোগ্লোবিন অক্সিজেন ব্রেক হয়ে যায়, আর অক্সিজেন হাই থেকে লো, মানে ব্লাড থেকে সেলের মধ্যে ঢুকে গেল। অক্সিজেন সেলের মধ্যে ফুডকে ব্রেকডাউন করে এনার্জি প্রডিউস করে, তার বাই প্রোডাক্ট CO2 H2O, CO2 আবার হাই থেকে লো, মানে সেলের ভিতর থেকে আবার ব্লাডের মধ্যে ঢুকে যায়। ব্লাডের মধ্যে CO2 হিমোগ্লোবিনের সাথে আবার বাইন্ড করে হিমোগ্লোবিন প্লাস CO2 হয়ে যায় কার্বামিনো হিমোগ্লোবিন, তখন এই ব্লাডটা হয়ে গেল ডিঅক্সিজেনেটেড ব্লাড। এই ডিঅক্সিজেনেটেড ব্লাডটা চলে গেল আবার হার্টে, হার্ট এই ডিঅক্সিজেনেটেড ব্লাডকে পাম্প করে আবার পাঠিয়ে দিল লাংসে। লাংসের ভিতরে CO2 কম কিন্তু ব্লাডের মধ্যে CO2 বেশি, তাহলে হাই থেকে লো এর মধ্যে CO2 ঢুকে গেল। এবার তাহলে এক্সহেলড এয়ারের মধ্যে কি থাকবে? CO2 এখন বেড়ে হয়ে গেল 4.4%, ওয়াটার ভেপার থাকবে, নাইট্রোজেন থাকবে, আর যতটুকুনি অক্সিজেন নিলাম সেটাকে মাইনাস করে বাদ বাকি যা অক্সিজেন 16.4% বা 16% সেটাও থাকবে, ওটা এক্সহেলড এয়ার দিয়ে বাইরে বের করে দিই। বলো, এখানে কোনো কোয়েশ্চেন থাকলে বলো। তাহলে এবার মার্কিং গুলো এখানে করো। প্রথমে হচ্ছে অর্গান গুলো, অর্গান গুলোকে আন্ডারলাইন করো। তারপরে করো হচ্ছে এই যে দা এয়ার ফর রেসপিরেশন ইজ ড্রন ইনটু আওয়ার বডি থ্রু নস্ট্রিল, নস্ট্রিল দিয়ে ঢুকলো, নস্ট্রিল দিয়ে চলে আসলো নেজাল প্যাসেজ। আমাদের নেজাল প্যাসেজ ইজ সেপারেটেড ফ্রম মাউথ ক্যাভিটি, separated from mouth cavity, এগুলো মার্ক করো তাড়াতাড়ি। separated from mouth cavity, হ্যাঁ, এই এত অব্দি ব্র্যাকেট ক্লোজ করে দাও। বাই এ হার্ড বনি প্লেট, এই বনি প্লেটটার উপরে লিখে রাখো এপিগ্লটিস, এপিগ্লটিস, এই বনি প্লেটটার উপরে লিখে রাখো এপিগ্লটিস, খুঁজে বার করো। ব্র্যাকেটটা কোথায় শুরু হয়েছে পেয়েছো তো? ব্র্যাকেটটা শুরু কোথা থেকে পেয়েছো তো? এই যে the air for respiration is drawn into our body, পেয়েছো? ওই তো 2-3টা লাইন পরেই দেখো, 2-3টা লাইন পরেই দেখো বনি প্লেটের উপরে বা নিচে, পেয়েছো? বনি প্লেটটার নাম হচ্ছে এপিগ্লটিস।
so that we can breathe in air even when we are eating food and mouth cavity is filled with food. যাই হোক, এবার চলে আসো নেজাল প্যাসেজ থেকে এয়ারটা এবার কোথায় যাবে? আচ্ছা, নেজাল প্যাসেজের মধ্যে আমরা আমি এর আগের দিন বলেছিলাম আমাদের নাকের ভিতরে যে ক্যাভিটিটা আছে ওখানে অনেক ফাইন হেয়ার থাকে আর মিউকাস থাকে বলেছিলাম। তো হেয়ার আর মিউকাসের মধ্যে কি আটকে যায়? ডাস্ট পার্টিকেল, তারপরে এগুলো সব আটকে যায়। এটা এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করে দাও যাতে করে আমাদের লাংসের মধ্যে ক্লিন এয়ারটা যাতে যায়। এটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এগুলো অ্যাডিশনাল কোয়েশ্চেন। এগুলো এখানে পাশে এক্সট্রা EX লিখে রাখো, এটা এক্সট্রা। এই নেজাল প্যাসেজের ভিতরে যে ফাইন হেয়ারটা থাকে এটা এক্সট্রা। যদি তোমাকে রেসপিরেটরি সিস্টেম ডেসক্রাইব করতে বলে এটা আবার লিখে দিও না, মানে পরপর পরপর পয়েন্ট করে লিখবা তো, নস্ট্রিল নেজাল প্যাসেজ, এইটা লেখার দরকার নেই। তাহলে স্যার এটা কখন লিখবো? যদি তোমাকে আলাদা করে কোনো কোয়েশ্চেন দেয় যে হোয়াই নেজাল প্যাসেজ ইজ লাইনড উইথ ফাইন হেয়ার এন্ড মিউকাস, তখন এটা লিখবে। যদি রেসপিরেটরি সিস্টেম ডেসক্রাইব, মিউকাস একটা জেলির মতো, ওখানেও তো ডাস্ট পার্টিকেল আটকে যায়। হেয়ার থাকে শুধু সামনের এইটুকুনি পার্ট, তারপরে আর হেয়ার থাকে না, তখন থাকে মিউকাস। আচ্ছা, তারপরে চলে আসো, তাহলে নেজাল প্যাসেজে আসলো। আচ্ছা, এবার এখান থেকে মার্ক করো, ফ্রম দ্য নেজাল প্যাসেজ এয়ার এন্টার্স ইনটু ফ্যারিংস। মাঝখানে ল্যারিংসটা, এখানে ল্যারিংসটা পড়ে আছে মনে হয়, যাই হোক। এইবার দেখো, ল্যারিংস থেকে ফ্যারিংস থেকে চলে গেল উইন্ড পাইপ। উইন্ড পাইপের আর একটা নাম হচ্ছে ট্র্যাকিয়া। The trachea is a tube which is commonly known as windpipe. The air coming from nostril during breathing passes through the trachea. এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও, ব্র্যাকেট ক্লোজ করে দাও। পরপর পরপর এটা পয়েন্ট করে করে লিখতে হবে। আচ্ছা, এইবার একটা তোমাদেরকে জিনিস দেখাই। দেখো তো, এই ছবিটাতে এইটা হচ্ছে আমাদের ট্র্যাকিয়া। এই যে 5 নম্বর, এটা হচ্ছে আমাদের ট্র্যাকিয়া। এই যে ট্র্যাকিয়া, এই ট্র্যাকিয়াতে এরকম গোল গোল রিং এর মতো জিনিস দেখা যাচ্ছে ট্র্যাকিয়ার উপরে। হ্যাঁ, এই ট্র্যাকিয়ার উপরে এই গোল গোল রিং এর মতো জিনিসগুলো হচ্ছে কার্টিলেজ। স্যার কার্টিলেজ আবার কি? ক্লাস 9-এ আমরা টিস্যু চ্যাপ্টারে পড়েছি, বোনস অ্যান্ড কার্টিলেজ, তাই কি না? বোনস এর মতো তো হার্ড হয় না, কিন্তু কার্টিলেজ বোনস এর থেকে একটু সফট হয়। যেমন নাকের টিপে থাকে, কানের পিনাতে থাকে, এগুলো হচ্ছে সফট বোন, এগুলো হচ্ছে কার্টিলেজ বোন। কার্টিলেজের রিং দিয়ে আমাদের ট্রাকিয়াটা এরকম সারাউন্ডেড থাকে। স্যার, এই কার্টিলেজের রিংটা কত অবধি থাকে? আমি বলছি, দেখো কার্টিলেজের রিংটা তোমার একদম মানে ব্রঙ্কাই, কিছুটা ব্রঙ্কিওল পর্যন্তও থাকে, প্রাইমারি ব্রঙ্কিওল এতটা থাকবে। এই ট্রাকিয়ার এই যে রিং গুলো, ট্রাকিয়ার রিং গুলো কিছুটা ব্রঙ্কিওল পর্যন্ত থাকে, কার্টিলেজের রিং গুলো। তাহলে কার্টিলেজের রিং থাকবে ট্র্যাকিয়া, ব্রঙ্কাস আর অল্প একটু ব্রঙ্কিওল। এবার কোশ্চেনটা হচ্ছে যে এই কার্টিলেজের রিং গুলো থাকে কেন? এবার ইমাজিন করো এই বোতলটা হচ্ছে, এই বোতলটা মনে করো তোমার উইন্ড পাইপ, ঠিক? এবার এই বোতলের মধ্যে মুখের মধ্যে মুখটা লাগিয়ে আমি সব হাওয়া বের করে দিলাম, তাহলে কি হবে? বোতলটা চুপসে যাবে, কোলাপস হয়ে যাবে। এরকম কখনো কখনো কন্ডিশন আমাদের ট্র্যাকিয়ার মধ্যে ক্রিয়েট হতে পারে, বুঝলা? যে যখন মনে করো ব্রিদিং আউট করছি, তাহলে এতটা এয়ার বেরিয়ে গেল যে ট্রাকিয়ার ভিতরে সব এয়ার বেরিয়ে গেল, যেরকম বোতলের মধ্যে থেকে এয়ার বেরিয়ে গেল সেরকম। তো বোতলটা যেরকম চুপসে যাবে, ট্রাকিয়াও চুপসে যেতে পারে, কোল্যাপস হয়ে যেতে পারে। যাতে কোল্যাপস না হয়ে যায় তার জন্য এরকম কার্টিলেজের রিং দিয়ে এরকম ঘেরা থাকে, যে কখনো যদি এরকম সিচুয়েশন ক্রিয়েটও হয় ট্রাকিয়াটা যাতে এরকম চুপসে না যায়। আর এটাও একটা এক্সট্রা কোশ্চেন, এটাও থাকে হচ্ছে তোমার এই জায়গাটাতে। দেখো এখানে তারপর থেকে আবার ব্র্যাকেট করো যে ট্রাকিয়া ডাজ নট কোল্যাপস, এখান থেকে trachea does not collapse even when there is no air in it because it is supported by rings of soft bones called cartilage. এটার পাশেও লিখে রাখো EX, এক্সট্রা।
এটাও কিন্তু রেসপিরেটরি সিস্টেম, যদি ডেসক্রাইব করতে বলে এটা লিখো না, এটা এক্সট্রা করে যদি দেয় তাহলেই দিবা। এবার ভোকাল বক্স, ভোকাল ভয়েস বক্স বা ল্যারিংসটাও থাকে, এটা এখানে করা আছে, দ্য আপার এন্ড অফ ট্রাকিয়া হ্যাজ ভয়েস বক্স কল ল্যারিংস, এটাকে একটা ব্র্যাকেট করে দাও। আচ্ছা, এবার ট্রাকিয়ার নিচের দিকে এসে দুটো পার্টে ডিভাইড হয়ে যায়, এগুলোকে বলে ব্রঙ্কাই, আর সিঙ্গুলারে বলে ব্রঙ্কাস। এবার এই ব্রঙ্কাই গুলো দুটো লাংসের সাথে কানেক্টেড, যে দ্য টু ব্রঙ্কাই আর কানেক্টেড টু দ্য টু লাংস। এত অবধি একটা ব্র্যাকেট করে দাও, এত অবধি। এবার এটা হচ্ছে এক্সট্রা, আমাদের লাংস ইজ সারাউন্ডেড কভার্ড বাই টু থিন মেমব্রেন কল প্লিউরা, এটাও এক্সট্রা। এটা অনেক সময় শর্ট শর্ট এমসিকিউ তে দেয়। তাহলে ব্রঙ্কাস আর ব্রঙ্কাই লাংসের মধ্যে ঢুকলো, ঢুকে ওগুলো আবার ব্রাঞ্চিং হয়, আর ব্রাঞ্চিং গুলোকে বলে ব্রঙ্কিওলস। আর ব্রঙ্কিওলস এর এন্ডে টাইনি এয়ার স্যাক থাকে, আর এয়ার স্যাক গুলোর নাম হচ্ছে অ্যালভিওলাই। এবারে অ্যালভিওলাই এর তোমরা একটা কি বললা, অ্যালভিওলাই এর ওয়ালটা খুবই থিন, দা ওয়ালস অফ অ্যালভিওলাই আর ভেরি থিন and surrounded by very thin blood capillaries। আমি দেখিয়েছি অ্যালভিওলাই এর চারিদিকে কি রকম ব্লাড ক্যাপিলারি দিয়ে ঘেরা থাকে। তা এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, যে ইট ইজ দ্য অ্যালভিওলাই দ্যাট অক্সিজেন ইজ টেকেন ইনটু দ্য বডি অ্যান্ড কার্বন ডাই অক্সাইড ইজ এলিমিনেটেড। মানে অ্যালভিওলাইতেই হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জ টেক প্লেস। তোমাকে কোয়েশ্চেন করলো যে ইন আওয়ার রেসপিরেটরি সিস্টেম where gaseous exchange take place, অক্সিজেন ঢোকে কার্বন ডাই অক্সাইড বেরোয়, তোমার অ্যান্সার হবে কি বলো তো, অ্যালভিওলাই। চুপ করে থাকবে না, অ্যান্সার করবা, চেপে টেপে যাবো, কি হবে অ্যান্সার, অ্যালভিওলাই। বলে দিও না নাক হবে, ট্র্যাকিয়া হবে, ওখানে কিন্তু ব্লাডে, ওখান থেকে অক্সিজেন কিন্তু ব্লাডে ঢোকে না, ব্লাডে ঢোকে অ্যালভিওলাই ঢুকবে। এবার এখানে এত দিয়ে একটা ব্র্যাকেট করে দাও। এইবারে একটা এক্সট্রা কোশ্চেন, যে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ অ্যালভিওলাই। আমি কি বললাম, অ্যালভিওলাই থাকে কেন, কি কি ওটা থাকার ইম্পর্টেন্সটা কি, না থাকলে কি হতো, কি পায় বলো। সারফেস এরিয়া, there are millions of alveoli in the lungs, the presence of millions of alveoli in the lungs provide a very large area for the exchange of gases। এটাও পাশেও লিখে রাখো এক্সট্রা, এক্সট্রা। এটাও কিন্তু হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ হ্যাভিং অ্যালভিওলাই, বারবার বলছি এই কোশ্চেন গুলো আসে, আর এইগুলোতেই কিন্তু স্টুডেন্টরা কি যে লিখবে বুঝে পায় না, অথচ বলা আছে সব। অ্যালভিওলাই অব্দি গেল। এবার এই জায়গাটা খুঁজে বের করো, অনেকটা লাইন নিচে আছে, অনেকগুলো লাইন বাদ দিতে হবে, 1 2 3 4, হ্যাঁ 5 6 7 8 9, মোটামুটি 10 9 10টা লাইন বাদ দিয়ে দেখো, 9 10টা লাইন বাদ দিয়ে দেখো। আচ্ছা, এবার কোথা থেকে মার্ক করবা, এই জায়গাটা খুঁজে বার করো, দা অ্যালভিওলাই আর সারাউন্ডেড বাই ভেরি থিন ব্লাড ভেসেলস কল্ড ক্যাপিলারিজ, এই জায়গাটা বের করো, পেয়েছো। এখান থেকে প্যারাগ্রাফটা যেখানে শেষ হলো এত অবধি ব্র্যাকেট ক্লোজ করে দাও। হুম হুম। তাহলে অ্যালভিওলাই, এটা কোনো কোশ্চেন, এটা লাস্টে ব্লাডটা নস্ট্রিল দিয়ে নেজাল প্যাসেজ দিয়ে ফ্যারিংস ল্যারিংস ব্রঙ্কাই ব্রঙ্কিওলস হয়ে অ্যালভিওলাইতে আসলো। এবার অ্যালভিওলাইয়ের চারিদিকে কি আছে, প্রচুর ব্লাড ভেসেলস আছে। তাহলে যেই এয়ার এর মধ্যে অক্সিজেন আছে, অক্সিজেনটা এখন অ্যালভিওলাই থেকে ব্লাডে ঢুকে গেল, ব্লাডের মধ্যে অক্সিজেনকে কে রিসিভ করবে, ব্লাডের মধ্যে অক্সিজেনকে কে রিসিভ করবে, হিমোগ্লোবিন। অক্সিজেন প্লাস হিমোগ্লোবিন যে কম্পাউন্ডটা বানায়, ওটা বইতে লেখা নাই, ওটার নাম অক্সি হিমোগ্লোবিন। তারপরে এই অক্সিজেনটা চলে যাবে হার্টে, ওটাও লেখা নেই, হার্ট ওটাকে পাম্প করে পাঠাবে সেলে, মানে টিস্যুস অফ দ্য বডি। তো ওইখানে কি হবে, যে অক্সিজেনটা সেলের মধ্যে ঢুকে যাবে, প্রেজেন্ট ইন ইট ডিফিউজেস ইনটু দ্য সেল। কেন, কারণ সেলের মধ্যে অক্সিজেন কম, ব্লাডের মধ্যে বেশি, দেখো লেখা আছে ডিউ টু ইটস
হায়ার কনসেন্ট্রেশন ইন ব্লাড, ব্লাডের মধ্যে অক্সিজেন বেশি সেলের মধ্যে কম, তাহলে হাই টু লোস, ব্লাড থেকে সেলের মধ্যে ঢুকবে অক্সিজেন। তারপরে কি করবে অক্সিজেন, তোমার এনার্জি রিলিজ করবে ফুডকে ইয়ে করে রেসপিরেশন করে। তার জন্য কোন গ্যাস প্রডিউস হবে? কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড গ্যাস সেলের মধ্যে বেশি ব্লাডের মধ্যে কম, তাহলে সেলের ভিতর থেকে ব্লাডের মধ্যে অক্সিজেন বের হয়ে যাবে। This carbon dioxide diffuses into the blood due to its higher concentration in the body tissue. সেলের মধ্যে বেশি ব্লাডে কম, তাহলে হাই টু লো, সেলের ভিতর থেকে ব্লাডে। এবার ব্লাড, এই কার্বন ডাই অক্সাইড লেগে যাবে হিমোগ্লোবিনের সাথে, তখন ওটা হয়ে যায় কার্বামিনো হিমোগ্লোবিন, ওটা চলে যাবে হার্টে, হার্ট ওটাকে পাম্প করে পাঠিয়ে দিবে লাংসে, লাংসে গিয়ে ওটা আবার অ্যালভিওলাইয়ের কাছে চলে যাবে, অ্যালভিওলাইয়ের কাছে গিয়ে ওটা চলে গেল, সরি অ্যালভিওলাইয়ের কাছে যখন ব্লাডটা যাবে ব্লাডের ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড অ্যালভিওলাইয়ের মধ্যে ঢুকে যাবে। এবার যখন আমরা ব্রিদিং আউট করব, when we breathe out, তখন ডায়াফ্রাম উপরের দিকে চলে আসবে, রিব কেজ গুলো তোমার হচ্ছে ভিতরের দিকে চলে আসবে, চেস্ট ক্যাভিটি কন্ট্রাক্ট করবে, প্রেসার বাড়বে, এর আগের দিনটা হয়ে গেছে। আর the chest pushes out carbon dioxide from the alveoli of the lungs into the trachea, nostril and then out of the body into the air. এখান থেকে এত অব্দি হচ্ছে রেসপিরেশনের, সরি, টোটাল রেসপিরেটরি সিস্টেমের আমাদের প্রসেস। আচ্ছা, এইবার কথাটা হচ্ছে যে ধরে নাও এইটা হচ্ছে আমাদের লাংস, এটা মনে করো লাংস, এইটা মনে করো আমাদের অ্যালভিওলাই। কথার কথা আমি বললাম এইখানে তোমার 100টা এয়ার এসে, 100টা এয়ার আছে, এবারে 100টা এয়ারের মধ্যে কিছুটা অক্সিজেন আমি নিয়ে নিলাম, তো মনে করো এখন ওটা হয়ে গেল 90টা এয়ার, আর এর মধ্যে মনে করো কিছু কার্বন ডাই অক্সাইড অ্যাড হলো, তো মনে করো এটা এখন হয়ে গেল 95 হয়ে গেল, কথার কথা ফাইনাল হয়ে গেল 95। তো এবার আমাকে বলো তোমার অ্যালভিওলাইয়ের মধ্যে 95টা এয়ার আছে, আমরা 95টা এয়ারকেই কিন্তু ব্রিদিং আউট করে বের করে দেই না, আমরা কিছুটা এয়ার অ্যালভিওলাইয়ের মধ্যে রেখে দিই। কেন রেখে দিই? কারণ হচ্ছে আমাদের এই অ্যালভিওলাইকে ঘিরে আছে ব্লাড ক্যাপিলারি, যেখানে অক্সিজেন ঢুকবে, কার্বন ডাই অক্সাইড বেরোবে, মানে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে। এই গ্যাসিয়াস এক্সচেঞ্জ কি খুব তাড়াতাড়ি হয়ে যাবে? না, গ্যাসিয়াস এক্সচেঞ্জ হতে একটু টাইম লাগে। তাই আমরা কিছুটা এয়ারকে লাংসের মধ্যে রেখে দিয়ে কিছুটা এয়ারকে বাইরে বের করি, মানে আমাদের লাং ব্রিদিং আউট করে আমরা লাংসটাকে একদম ফাঁকা করে দিই না, কিছুটা এয়ার আমরা লাংসের মধ্যে রেখে দিই। কেন? কারণ গ্যাসিয়াস এক্সচেঞ্জ করার টাইমটা যাতে পায়, মানে অক্সিজেন ঢুকে আর কার্বন ডাই অক্সাইড বের হওয়ার টাইমটা যাতে পায়। তো যতটুকুনি এয়ার আমাদের লাংসে রিমেইনিং থাকে ইভেন ব্রিদিং আউট, ইভেন আফটার ব্রিদিং আউট, সেটাকে বলে রেসিডুয়াল ভলিউম। সেটাকে কি বলে বললাম? রেসিডুয়াল ভলিউম। এই যে দেখো এখানে এটাও এক্সট্রা, during the breathing cycle when air is taken in or and let out, the lungs always contain a certain residual volume of air so that there is sufficient time for the oxygen to be absorbed into the blood and for the carbon dioxide to be released from the blood, মানে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হওয়ার টাইমটা যাতে পায়। এটার পাশেও একটু এক্সট্রা লিখে রাখো, এক্সট্রা, পেয়েছো? এটাও কিন্তু পরীক্ষায় আসে, অনেকেই এটাকে এই পার্টটাকে ইগনোর করে দেয় আর এই অ্যান্সারটা করতে পারে না। ইভেন যে why there still some air remains in the lungs even after forceful breathing out, for to give the sufficient time for gaseous exchange। তুমি যদি এটাও না লেখো যে for oxygen to be absorbed into the blood and for carbon dioxide to be released from the blood, এটাকে শর্টে লেখা যায় গ্যাসিয়াস এক্সচেঞ্জ। অক্সিজেন ঢুকলো, কার্বন ডাইঅক্সাইড বেরোলো, গ্যাসিয়াস এক্সচেঞ্জ। অত বড় না লিখে তুমি শর্টে লিখতে পারো গ্যাসিয়াস এক্সচেঞ্জের জন্য সাফিসিয়েন্ট টাইমটা যদি দেয়।
2 মার্কসের এটা দিবে না, এটা দিলে 1 মার্কসের দেয়, বা অ্যাজারশন রিজনেবল করে দেয় এটা। ইভেন তুমি যদি জোর করেও কিন্তু মানে ব্রিদিং আউট করো, তবুও তোমার লাংসে ভলিউম থাকবেই, মানে কিছুটা এয়ার থাকবেই সব সময়। আমাদের লাংস কখনোই খারাপ হয়নি। তাহলে আমরা ব্রিদিং ইন করে মোস্টলি কোন গ্যাস নেই, ব্রিদিং ইন করে কোন গ্যাস নেই, অক্সিজেন। আর ব্রিদিং আউট করে কোন গ্যাস বের করি, কার্বন ডাই অক্সাইড। ঠিক। তো এবার আমাদের ইনহেল এয়ারের মধ্যে আমরা যে বাতাস থেকে অক্সিজেনটা নিচ্ছি, মানে এয়ারটা নিচ্ছি, ওর মধ্যে কি শুধু অক্সিজেন আছে? এয়ার কি শুধু অক্সিজেন? কার্বন ডাই অক্সাইড, ওয়াটার ভেপার, আরো অনেক হাবিজাবি গ্যাসেস আছে। আর যখন এক্সহেল আউট করছি, ওটাতেও কার্বন ডাই অক্সাইড আছে, অল্প অক্সিজেন আছে, ওয়াটার ভেপার আছে, নাইট্রোজেন ফাইট্রোজেন হাবিজাবি আছে। এবার এইখানে দেখো একটা লিস্ট আছে, নিচের দিকে দেখো এখানে একটা লিস্ট আছে। ইনহেল এয়ারে কত অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, ওয়াটার ভেপার থাকে, এক্সহেলড এয়ারে কতটা কি থাকে। তো এইদিকে দেখবা সবাই, ইনহেল এয়ারে অক্সিজেন কত পার্সেন্ট, 21। এক্সহেলড এয়ারে অক্সিজেন কত পার্সেন্ট, সবাই বলো রে, 16.4%। তাহলে ডিফারেন্সটা কত, 21 - 16.4 কত হচ্ছে, 4.6%। 4.6% অক্সিজেন কোথায় গেল, রেসপিরেশনের কাজে লাগলো, ডাইরেক্ট রেসপিরেশনের কাজে লাগলো বলে দিলা। বলো বলো, হ্যাঁ হ্যাঁ, ওটা অ্যালভিওলাই থেকে অ্যাবজর্ব হয়ে গেল ব্লাডে। এটা সিম্পল কোশ্চেনটার অ্যান্সার দিতে পারলো না। আমরা ইনহেলড এয়ার দিয়ে 21% অক্সিজেন নিচ্ছি, আর এক্সহেলড এয়ার দিয়ে 16.4% অক্সিজেন বের করে দিচ্ছি। তাহলে 21 - 16.4 কত হচ্ছে, 4.4% কোথায় গেল, অ্যালভিওলাই দিয়ে অ্যাবজর্ব হয়ে গেল ব্লাডে রে বাবা। বুঝলা? তো যাই হোক, তো এক্সহেলড এয়ারেও স্যার অক্সিজেন থাকে, হ্যাঁ থাকে। আমরা গোটা অক্সিজেনকে, এয়ারের গোটা অক্সিজেনকে নেই না, কিছুটা পোর্শন নেই। আচ্ছা, এবার ইনহেলড এয়ারের মধ্যে CO2 কত পার্সেন্ট আছে, 0.04। এক্সহেলড এয়ারে কতটা কার্বন ডাই অক্সাইড আছে, 4.4। আমি ওয়াটার ভেপারকে ইগনোর করলাম সবাই। আমি যখন কোয়েশ্চেন করছি কেউ অ্যান্সার দিচ্ছ না, কিন্তু ফালতু মাথা ফাথা গরম হয়ে যাবে কিন্তু আমার। তো এবার ব্যাপারটা হচ্ছে, তুমি এরকম একটা সেটআপ বানালা, এই সেটআপে দুটো টেস্ট টিউব নেওয়া আছে, দুটো টেস্ট টিউবেই লাইম ওয়াটার দেওয়া আছে। লাইম ওয়াটার, এই লাইম ওয়াটার আমরা কেমিস্ট্রিতেও করছি এখন, হ্যাঁ কি না? বলো লাইম ওয়াটারের ফর্মুলা। হুম, লাইম ওয়াটারের ফর্মুলা বলো, CaOH, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কার্বন ডাই অক্সাইডের সাথে রিঅ্যাক্ট করে কিরকম কালার তৈরি করে, মিল্কি, তাই তো? তাহলে দেখো তুমি প্রথমে এরকম একটা সেটআপ বানালা, এখান দিয়ে ইনহেলড এয়ারটা, এখান দিয়ে এই টিউবটা দিয়ে ইনহেলড এয়ারটা একেবারে লাইম ওয়াটারে ঢুকবে, একবারে ইনহেলড এয়ারটা লাইম ওয়াটারে ঢুকলো, আর কিছুটা এয়ার তুমি ইনহেল করে লাংসে নিয়ে নিলা, কিছুটা এয়ারকে ইনহেল করে তুমি লাংসে নিয়ে নিলা। তোমাকে করতে হবে কি, এখানে নজেল থাকে, এখানে একটা নজেল থাকবে, আর এইখানে একটা নজেল থাকবে। এই নজেল গুলোকে চাবির মতো, এগুলোকে খোলা বন্ধ করা যায়। তো তুমি যখন ইনহেল করবা, তখন তুমি এই নজেলটাকে খোলা রাখো, তুমি এই নজেলটাকে ওপেন রাখো, মনে করো ঘুরিয়ে এই প্যাসেজটাকে ক্লিয়ার রাখো, আর এই নজেলটাকে তুমি বন্ধ রাখো। ঠিক, এক্সহেলড এয়ারের যেটা, ওটাকে বন্ধ রাখো। তাহলে কি, এখান দিয়ে তুমি ইনহেল এয়ার নিচ্ছ, এয়ারের কিছুটা এখানে এসে লাইম ওয়াটারের সাথে মিশবে, কিছুটা এয়ার এখান দিয়ে তুমি নিয়ে নিলা, তোমার নোজে মুখ দিয়ে তুমি লাংসে পাঠিয়ে নিলে। এইবার তুমি কি করলা, এবার আগের নজেলটা এবার বন্ধ করে দাও, এই নজেলটাকে তুমি এবার বন্ধ করে দাও, এইটাকে বন্ধ করে দাও, আর এই নজেলটাকে এবার খুলে দাও, এই নজেলটাকে খুলে দাও। খুলে দিয়ে এবার তুমি এক্সহেল করো, মানে এবার তুমি লাংসের ভিতরে যে হাওয়াটা আছে ওটাকে বের করো। তাহলে এয়ার এইদিকে যেতে পারবে না, যাবে এইদিকে।
গিয়ে একেবারে লাইম ওয়াটারের সাথে মিক্স হয়ে গেল, আর বাদ বাকি এয়ার এই দিক দিয়ে এক্সপেলড হয়ে গেল এই দিক দিয়ে। এবার দেখো আমাদের ইনহেল এয়ারেও CO2 আছে, ইয়েস অর নো? আর আমাদের এক্সহেল এয়ারেও CO2 আছে, হ্যাঁ কি না? এবার ইনহেল এয়ারে CO2 0.04%, কিন্তু এক্সহেল এয়ারে CO2 4.4%। তো দুটোতেই লাইম ওয়াটার আছে, তো লাইম ওয়াটার দুটোতেই মিল্কি হবে কি হবে না আগে বলুন? হবে, কারণ দুটোতেই কি CO2 আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে মিল্কিনেস এর ইন্টেন্সিটিটা কোনটাতে বেশি হবে? এটাতে বেশি হবে নাকি এটাতে বেশি হবে বলো? এক্সেল সেকেন্ডেরটাতে, এটাতে টার্নস মিল্কি অ্যাপ্রিসিয়েবলি বেশি হবে, আর এখানে কি লেখা আছে? টার্নস মিল্কি অনলি স্লাইটলি। এবার এটা রিজনটা কি? আমাদের ইনহেলড এয়ারে কার্বন ডাই অক্সাইডের পার্সেন্টেজ কম, এক্সহেলড এয়ারে কার্বন ডাই অক্সাইডের পার্সেন্টেজ হাই। তাহলে এটা থেকে, এই এক্সপেরিমেন্ট থেকে কি প্রুভ হলো? এই এক্সপেরিমেন্ট থেকে প্রুভ হলো যে কার্বন ডাই অক্সাইড ইজ প্রোডিউসড ডিউরিং রেসপিরেশন। ঠিক আছে, আর এটাতে এনসিআরটির যে ছবিটা আছে, এনসিআরটির ছবিটা এইরকম এত বড় সেটআপ বানায়নি, শুধু একটাই ওখানে ইয়ে আছে তোমার, টেস্ট টিউব আছে, ওখানে লাইম ওয়াটার আছে, একটাই টিউব আছে, আর এই টিউবটা দিয়ে শুধুমাত্র একটা, মানে একটা পার্সন এরকম ব্রিদিং ব্রিদিং আউট করছে, আর দেখাচ্ছে যে লাইম ওয়াটারটা মিল্কি হয়ে গেছে। এক্সামে এনসিআরটি ছবিটা দিবে, যদি ছবিটা দিয়ে কোয়েশ্চেন করে তাহলে এনসিআরটি ছবিটা দিবে। আর এক্সপেরিমেন্ট তোমাকে কখনো ডেসক্রাইব করতে বলবে না, এক্সপেরিমেন্টটা দেওয়া থাকবে তোমাকে, ওটা খালি ওটা রিলেটেড যে কোয়েশ্চেন গুলো থাকবে, কোয়েশ্চেন গুলো তোমাকে করতে হবে কেস বেসড। এক্সপেরিমেন্ট বুঝছো তো? এই ইয়েটা কি বলে, এক্সপেরিমেন্টটা বুঝলা তো? এক্সপেরিমেন্টটা ভালো করে পড়বা। আর ইনহেলড এয়ার আর এক্সহেলড এয়ারে কোন গ্যাস কত পার্সেন্ট থাকে এটা একটু দেখে রাখো। আচ্ছা, এবার চলে আসো রেট অফ ব্রিদিং। তো আমরা নর্মাল আমাদের অ্যাভারেজ ব্রিদিং রেট হচ্ছে একটা অ্যাডাল্ট ম্যানের 15 to 18 টাইমস পার মিনিট। এক মিনিটে আমরা মানে 15 থেকে 18 বার ব্রিদিং ইন ব্রিদিং আউট করি। কিন্তু এই যে এই কোয়েশ্চেনটা খুব আসে, যখন আমরা দৌড়াচ্ছি বা ফিজিক্যাল এক্সারসাইজ করছি তখন আমাদের ব্রিদিং রেট বেড়ে যায় কেন, মানে আমরা হাঁপাই কেন? যখন আমরা ফিজিক্যাল এক্সারসাইজ বা ইয়ে করি তোমার হচ্ছে দৌড়াই, তখন আমাদের ব্রিদিং রেট 15 to 18 টাইমস থেকে বেড়ে অনেকটা হয়ে যায়, 25, 30, 35 হয়ে যায়, হাঁপাতে শুরু করি। কেন বলো? একটু বুদ্ধি খাটাও, একটু বুদ্ধি খাটিয়ে নিজে আগে অ্যান্সারটা বলার চেষ্টা করো। হ্যাঁ, না না, আগে ওদের হ্যাঁ ঠিক, যে আমাদের যখন ফিজিক্যাল এক্সারসাইজ করছি আমাদের এনার্জি বেশি লাগবে, এনার্জি বেশি প্রডিউস করার জন্য বেশি অক্সিজেন লাগবে, তাহলে বেশি অক্সিজেন নেওয়ার জন্য বেশি করে ব্রিদিং করতে হবে। সিম্পল। তাহলে এইটাই হচ্ছে অ্যান্সার, যে দিস ইজ বিকজ when we do some physical exercise then our body needs more energy, and to produce more energy through respiration our body requires more oxygen. Rapid breathing supplies more oxygen to body cells for producing more energy required for doing physical exercise. এগুলো কিন্তু খুব কঠিন কোয়েশ্চেন না, এগুলো কিন্তু খুবই ইজি কোয়েশ্চেন, আর এইগুলো প্র্যাকটিক্যাল বেসড কোয়েশ্চেন গুলো একটু বেশি দেয়। আচ্ছা, এবার চলে আসো হিমোগ্লোবিনের হিমোগ্লোবিনের অ্যামাউন্ট আমাদের ব্লাডের মধ্যে, আমাদের নর্মাল ব্লাডের মধ্যে। এদিকে দেখো, আমার এখানে দেখো 1 ডেসিলিটার ব্লাডের মধ্যে 12 থেকে 18 গ্রাম হিমোগ্লোবিন থাকে। তাই 12 to 18 গ্রাম পার ডেসিলিটার, পার ডেসিলিটার মানে 1 ডেসিলিটার ব্লাডে। আমাদের বডিতে কত ব্লাড আছে বলো তুমি? লিটারে বলো, ডেসিলিটারে বাদ দাও, আমাদের বডিতে কত ব্লাড থাকে? হ্যাঁ ওরকমই, 6-7 লিটার। লিটারকে ডেসিলিটারে কনভার্ট করো, কিলোমিটার লিটার ডেসি, মানে তোমার 50 ডেসিলিটার, 50 to 60 ডেসিলিটার। তাহলে সেই হিসাবে আমাদের বডিতে টোটাল কত হিমোগ্লোবিন হবে? 50 into 12 করো, 600 গ্রাম। 600 to ধরো 700 গ্রাম
টোটাল হিমোগ্লোবিন থাকবে। কিন্তু কোনো কোনো কন্ডিশনে আমাদের বডিতে যদি হিমোগ্লোবিন কমে যায়, দ্য ডেফিসিয়েন্সি অফ হিমোগ্লোবিন, তাহলে কি হবে? অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি কমে যাবে। হিমোগ্লোবিন অক্সিজেনকে ক্যারি করে, সেটার ক্যাপাসিটি কমে যাবে, রেজাল্টিং ইন ব্রিদিং প্রবলেম, টায়ার্ডনেস এন্ড ল্যাক অফ এনার্জি। দ্য পার্সন লুক পেল অ্যান্ড লুজ ওয়েট, তার ওয়েটও কমতে থাকে। এরকম হিমোগ্লোবিন ডেফিসিয়েন্সির অনেক ডিজিজ আছে, যেমন তোমার হচ্ছে থ্যালাসেমিয়া, অ্যানিমিয়া, সিকল সেল অ্যানিমিয়া, এরকম অনেক জেনেটিক ডিসঅর্ডার আছে। আবার কোনো কোনো কন্ডিশন, মানে কোনো ডিসঅর্ডার নেই তবুও হিমোগ্লোবিন কমে যেতে পারে। যেমন ধরো আমি বলছি হচ্ছে তোমার পাহাড়ের উপরে উঠলে একটু ব্রিদিং প্রবলেম হয়, কারণ পাহাড়ের উপরে অক্সিজেন খুব কম থাকে। তো, তখন আমাদের ব্লাড বেশি করে, মানে আমাদের বোন ম্যারোতে বেশি করে আরবিসি তৈরি হতে শুরু করে। তাই কিছুক্ষণ টাইম লাগে আমাদের পাহাড়ে যাওয়ার পরে, কিছুটা অ্যাকোমোডেট হতে কিছুটা টাইম লাগে। আচ্ছা, এবার চলে আসো। এবার একটা জিনিস বলছি, সেটা একটু মন দিয়ে শুনবা। আমাদের হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে বাইন্ড করতে পারে, আমাদের হিমোগ্লোবিন কার্বন ডাই অক্সাইডের সাথে বাইন্ড করতে পারে। হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে বাইন্ড করে বানায় অক্সি হিমোগ্লোবিন, আর আমাদের কার্বন ডাই অক্সাইড হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে বানায় কার্বামিনো হিমোগ্লোবিন। হ্যাঁ, বুঝছি, ঠিক আছে। কিন্তু আরো একটা গ্যাস আছে, যেটা নাম হচ্ছে কার্বন মনোঅক্সাইড, সিও। একটা অক্সিজেন, তাই মনোঅক্সাইড। তার সাথেও হিমোগ্লোবিন বাইন্ড করতে পারে, তখন একটা অন্য কম্পাউন্ড বানায়, যেটা নাম হচ্ছে কার্বক্সি হিমোগ্লোবিন। কার্বক্সি হিমোগ্লোবিন। এইবার ব্যাপারটা হচ্ছে যে স্যার, যদি মনে করো এক আহ, তিন মানে এমন একটা কন্ডিশনে আমি আছি যেখানে কার্বন ডাই অক্সাইডও আছে, অক্সিজেনও আছে, কার্বন মনোক্সাইডও আছে, তিনটাই আছে একটা রুমের মধ্যে। মনে করো তুমি লাংস দিয়ে যখন এয়ারটাকে ইনহেল করলা, অ্যালভিওলাইয়ের মধ্যে তিনটা গ্যাসই গেল, ঠিক আছে। এবার এটাকে ইয়ে করে আছে আমাদের হিমোগ্লোবিন, সরি, ব্লাড ক্যাপিলারি অ্যালভিওলাইকে ঘিরে আছে। তো কোন গ্যাসটা যাবে? প্রথম কথা তো ব্যাপারটা হচ্ছে কি, যে এই তিনটা গ্যাসের মধ্যে সব থেকে বেশি হাইয়েস্ট অ্যাফিনিটি থাকে কার্বন মনোক্সাইডের প্রতি হিমোগ্লোবিনের। এটা আনফরচুনেটলি এটাই সত্যি। যদি তিনটা গ্যাস থাকে, CO2, O2 আর CO, হিমোগ্লোবিন সবার আগে কার্বন মনোক্সাইডের সাথে লাগে। অ্যাফিনিটি আর কেমিস্ট্রি চলে গেল স্যার। কিন্তু হিমোগ্লোবিন তো যা আছে, কিছু অক্সিজেন আছে, তারপরে লাগে না। হ্যাঁ, তো অক্সিজেনে তো বেশি অক্সিজেন আছে, ওরা কি লাগাবে? না, এবার আমার কথাটা শোনো। এখানে অক্সিজেন হাই থাকি না, তুমি এটা বলছো তো অ্যালভিওলার মধ্যে অক্সিজেন হাই, ব্লাডের মধ্যে অক্সিজেন লো, ইয়েস অর নো? তো তার মানে এই না যে অক্সিজেন ঢুকবে না, অক্সিজেন ঢুকবে, কিন্তু ব্লাডের মধ্যে কার্বন মনোক্সাইড এক ফোঁটাও নাই। CO2 কেন লিখলাম? CO2 এক ফোঁটাও নেই বাইরে। অ্যালভিওলার মধ্যে CO কার্বন মনোক্সাইড আছে, ভিতরে কার্বন মনোক্সাইড নেই। তাহলে কার্বন মনোক্সাইড হাই টু লো, ভিতর বাইরে মানে অ্যালভিওলাই থেকে ব্লাডের মধ্যে ঢুকবে। অক্সিজেনও ঢুকবে, কার্বন মনোক্সাইডও ঢুকবে। কার্বন ডাই অক্সাইড ঢুকতে পারে না, কারণ হিমোগ্লোবিনের কার্বন ডাই অক্সাইডের প্রতি হিমোগ্লোবিনের অ্যাফিনিটি সব থেকে কম। অক্সিজেন ঢুকবে, প্লাস ওখানে ওই যে অ্যালভিওলার মেমব্রেন টেমব্রেন যেগুলো আছে, ওগুলো প্যাসেজ গুলোর যে স্পেস গুলো, ওগুলো এটাকে কন্ট্রোল করে। তো অক্সিজেন আর কার্বন মনোক্সাইড ঢুকছে, হিমোগ্লোবিন সবার আগে কার্বন মনোক্সাইডের সাথে লেগে যাবে। তো তোমার কাছে মনে করো 100টা হিমোগ্লোবিন আছে, এবার এই 100টা হিমোগ্লোবিনের মধ্যে এই মনে করো 80টা হিমোগ্লোবিন কার্বন মনোক্সাইডের সাথেই লেগে গেল, মাত্র 20টা হিমোগ্লোবিন মনে করো অক্সিজেনের সাথে লাগবে, যেখানে তোমার অক্সিজেনের সাথে অনেক বেশি লাগা উচিত ছিল। তাহলে ধীরে ধীরে কি হবে, তোমার ব্লাডে কার্বন মনোক্সাইড বাড়তে থাকবে আর অক্সিজেনের লেভেল ধীরে ধীরে কমতে থাকবে। তো বডিতে অক্সিজেন কমতে থাকবে, অক্সিজেন কমবে, এনার্জি কমতে থাকবে, তোমার
ব্রেনে অক্সিজেন কমতে থাকবে, এনার্জি কমতে থাকবে, তুমি ধীরে ধীরে ফ্যাটিক হয়ে যাবা, কোমায় চলে যাবা, ইভেন ডেথ হয়ে যেতে পারে। এই ঘটনাটাকে কার্বন মনোক্সাইড পয়জনিং বলে। কার্বন মনোক্সাইড পয়জনিং, এখান থেকে many times we have heard about carbon monoxide poisoning. The carbon monoxide binds very strongly with hemoglobin in blood and prevents it from carrying oxygen to the brain and other parts of the body. Due to lack of oxygen, the person cannot breathe properly. If carbon monoxide is inhaled for long time, then the person becomes unconscious and can even die due to oxygen starvation. এবার সেই জন্য একটা এটা অ্যাডভাইস করে, এরকম কোয়েশ্চেন দিয়ে দিল যে হোয়াই, ওই যে তোমার কোল্ড রিজিয়ন গুলোতে ঘরের ভিতরে যেন কি থাকে, ফায়ার প্লেস। হ্যাঁ, ফায়ার প্লেসের চিমনি ব্লক হয়ে গেছে, দরজা জানলা বন্ধ, তাহলে মানে পার্সনটার কি হবে? তাহলে কার্বন, এবার বার্নিং এ কার্বন মনোক্সাইড কোথায় তৈরি হয়? বার্নিং এর সময় তুমি স্মোকের মধ্যে থাকে, ফ্যাক্টরির মধ্যে থাকে। কেন ফ্যাক্টরির আশেপাশে কোনো রেসিডেন্সিয়াল এরিয়া রাখা হয় না, কোনো বাড়িঘর রাখা হয় না, কারণ ওখান থেকে কার্বন মনোক্সাইড বেরোতে থাকে। ওগুলো ইনহেল করলে কার্বন মনোক্সাইড পয়জনিং হয়ে দেখা গেলো রাত্রিবেলা ঘুমিয়ে আছে, লোকগুলো মরে গেছে সব। আর এরকম হয়েছে অনেক, অনেক ঘটনা আছে হিস্ট্রিতে। তারপরে বললো যে রাত্রিবেলা ঘরের মধ্যে দরজা জানলা বন্ধ করে ল্যান্টার্ন, লণ্ঠন বা মোমবাতি জ্বালিয়ে ঘুমানো উচিত না। কেন? কারণ ওগুলোর থেকে কার্বন মনোক্সাইড তৈরি হচ্ছে। তো তুমি ঘুমানোর ঘুমের ধরে তুমি কার্বন মনোক্সাইড ইনহেল করে যাচ্ছ, বডিতে অক্সিজেন কমতে থাকবে। এগুলো কিছু কিছু এক্সট্রা কোয়েশ্চেন দিতে পারে। হ্যাঁ, হ্যাঁ, দরজা জানলা খোলা রাখতে হবে যদি ওগুলো ইউজ করো। Do all cells use oxygen to produce energy? Do all cells use oxygen to produce energy? ওটা এক্সাম্পল দাও। না, ওটা তো অক্সিজেনের অ্যাবসেন্সে করে, নরমালি তো অক্সিজেন ক্রিয়েট করে। এটা হবে নো। একটা দিয়ে তুমি বললা একটা ইস্ট, ইস্ট হচ্ছে অ্যানারোবিক রেসপিরেশন করে অ্যালকোহল। ব্যাকটেরিয়া, যারা প্রোটোজোয়া হয়, ব্যাকটেরিয়া। আচ্ছা, আমাদের বডির কোন সেল বলতে পারবা যে অক্সিজেন ইউজ করে না? মাসল সেল বলো না, মাসল সেল নরমালি এখন তোমার মাসল অক্সিজেন ইউজ করে এনার্জি বানাচ্ছে। তুমি যখন ভিগোরাস ফিজিক্যাল এক্সারসাইজ করবা, যখন অক্সিজেন কমে, হ্যাঁ, না, হোয়াইট ব্লাড সেল হবে না। আমি বলবো, স্যার আরবিসি অক্সিজেন ক্যারি করে হিমোগ্লোবিন দিয়ে, কিন্তু নিজেই অক্সিজেন ইউজ করে না। আরবিসির মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকে না, আরবিসির মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকে না। তো এটা একটা মানে আইসিএসসির একটা কোয়েশ্চেন আছে যে ম্যামালের আরবিসি এরকম চ্যাপ্টা কেন? অ্যামফিবিয়া, ব্যাঙের আরবিসি এরকম না, কিন্তু ব্যাঙের আরবিসি, আরবিসি নরমাল গোল সেলের মতো। Why the RBC of human or mammals are biconcave? দুই দিক থেকে চ্যাপ্টা কেন? কারণ আরবিসির মধ্যে নিউক্লিয়াস থাকে না, প্রথম কথা, এটা তো আগেও পড়েছো। আরবিসির মধ্যে মাইটোকন্ড্রিয়াও থাকে না, এক নাম্বার, তাই চেপটে গেছে। এবার চেপটে যাওয়ার জন্য কি, চেপটে যাওয়ার জন্য সারফেস এরিয়াটা বেড়ে গেছে। সারফেস এরিয়া বেড়ে যাওয়ার জন্য এরা অনেক বেশি হিমোগ্লোবিনকে অ্যাকোমোডেট করতে পারে, আর যত বেশি হিমোগ্লোবিন তত বেশি অক্সিজেনের সাথে বাইন্ড করতে পারবে। এটা আর একটা জিনিস, ওর মধ্যে মাইটোকন্ড্রিয়া না থাকার জন্য, মাইটোকন্ড্রিয়া না থাকার জন্য ও যে অক্সিজেনটাকে ক্যারি করছে, সেই একটা অক্সিজেনও ও নিজের জন্য ইউজ করে না, গোটাটাই বডিতে সাপ্লাই দিয়ে দেবে নিজের জন্য। মানে দ্যাটস ওয়াই দে ক্যান ট্রান্সপোর্ট অক্সিজেন মোর এফিশিয়েন্টলি বিকজ অফ ল্যাক অফ মাইটোকন্ড্রিয়া। তো আমাদের বডিতে আরবিসির কিন্তু অক্সিজেন প্রডিউস দিয়ে এনার্জি বানায় না, কারণ ওর মধ্যে মাইটোকন্ড্রিয়া নাই। Name one substance which is produced in anaerobic respiration by organism but not in aerobic respiration. অ্যালকোহল করতে পারো, না 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 না,
ইথানল তো অ্যালকোহলই হলো, ইথানল মিথানল সবই তো অ্যালকোহল। ইথানল, নেম ওয়ান সাবস্টেন্স হুইচ ইজ প্রোডিউসড ইন অ্যানারোবিক রেসপিরেশন বাই অ্যান অর্গানিজম বাট নট ইন অ্যারোবিক রেসপিরেশন। হ্যাঁ, ইথানল বা অ্যালকোহল। Name one substance which is produced anaerobic respiration by an organism but not in aerobic respiration. দেখো, হ্যাঁ, ইথানলও হবে, ল্যাকটিক অ্যাসিডও হবে। নেম ওয়ান অর্গানিজম হুইচ ক্যান লিভ উইদাউট অক্সিজেন, ইস্ট করে দিতে পারো, ব্যাকটেরিয়া করে দিতে পারো। ইন হুইচ টাইপ অফ রেসপিরেশন অ্যারোবিক অন অ্যানারোবিক মোর এনার্জি ইজ রিলিজড, বলো। অ্যারোবিক, কারণ 38 মলিকিউলস অফ এটিপি, হ্যাঁ কি না? দেখিয়েছিলাম গ্লুকোজটা কমপ্লিটলি ব্রেক হয়, গ্লুকোজের 6টা গ্লুকোজের সি আর এইচ সবগুলো আলাদা হয়ে যায়। নেম দ্য সাবস্টেন্স হুজ বিল্ড আপ ইন দ্য মাসল ডিউরিং ভিগোরাস ফিজিক্যাল এক্সারসাইজ মে কজ ক্র্যাম্প, ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড এগুলো পড়ো। তারপরে চলে আসবে হুইচ পার্ট অফ রুট ইজ ইনভলভড ইন এক্সচেঞ্জ অফ রেসপিরেটরি গ্যাসেস, রুটের কোন পার্ট দিয়ে রেসপিরেশন মানে গ্যাসিয়াস এক্সচেঞ্জ করে, রুট হেয়ার, এগুলো প্ল্যান্টের রেসপিরেশনে আছে। তারপরে চলে আসো, নেম দ্য প্রসেস বাই হুইচ প্ল্যান্ট পার্ট লাইক রুট স্টেম লিভস গেট অক্সিজেন রিকোয়ার্ড ফর রেসপিরেশন, ডিফিউশন, সবাই ডিফিউশন দিয়েই করে। Name the process in leaves through which respiratory exchange of gas takes place. Oh, name the pores. Stomata, stomata. তারপরে চলে আসো, নেম দ্য এরিয়াস ইন হুইচ ইন এ উডি স্টেম থ্রু হুইচ রেসপিরেটরি এক্সচেঞ্জ টেক প্লেস। উডি স্টেম বলো, লেন্টিসেলস, লেন্টিসেলস। What is the name of the extensions of epidermal cells of root which help in respiration? Root hair. যে যেটা বুঝতে পারবে না আমাকে বলবা স্যার এটা বুঝতে পারলাম না বুঝাই দাও, তাহলে তোমার লস, কিন্তু আমার বুঝাতে কোনো আপত্তি নাই। Out of photosynthesis and respiration in plants, which process occurs all the time? সব সময়, দিনে রাতে সব সময় কোনটা হয়? হ্যাঁ, কারণ ওর এনার্জি সব সময় লাগে, রেসপিরেশন। কিন্তু দিনের বেলা শুধু কোনটা হবে? ফটোসিনথেসিস। আর সেটার জন্য আমি এটাও শিখিয়েছিলাম যে দিনের বেলায় সেই জন্য অক্সিজেনটা বেশি ছাড়ে, তার মানে এমন না যে অক্সিজেন ইউজ করে না দিনের বেলা, দিনের বেলাও করছে, কার্বন ডাই অক্সাইডও ইউজ করছে, কিন্তু অত কার্বন ডাই অক্সাইড দিনের বেলা ছাড়ে না। নেম ওয়ান অর্গানস অফ নেম দ্য অর্গানস অফ ব্রিদিং ইন ফিশ, গিলস। নেম অ্যান অ্যানিমাল হুইচ অ্যাবজর্ব অক্সিজেন থ্রু ইটস ময়েস্ট স্কিন, আর্থওয়ার্ম। তারপরে চলে আসো যে নেম দ্য অ্যান অ্যানিমাল হুইচ ডিপেন্ডস অন সিম্পল ডিফিউশন অফ গ্যাসেস ফর ব্রিদিং, অ্যামিবা। এটা কেন বলতে পারলাম না? অ্যামিবা যে শুধু সিম্পল ডিফিউশন দিয়ে, একজন বললো। নেম টু অ্যানিমালস হুইচ ব্রিথ থ্রু গিলস। কে বললো ফ্রগ? আরে নরমাল বলো না, নরমাল বলো। ট্যাডপল কি পার্মানেন্টলি গিলস দিয়ে করে? মানে একটা ওটাকে আমি নেম টু অ্যানিমালস, আমি ওটাকে বলতে পারবো না, ওটা ওর লাইফের একটা পার্ট। ট্যাডপল কে বলছিল ওটা মরে যায় না? নেম টু অ্যানিমালস, আমি ফ্রগের লাংস বলবো, ট্যাডপল তো অ্যানিমাল বলাই যাবে না, ওটা তো ফ্রগের একটা রুডিমেন্টারি স্টেজ, ওটা তো থাকছে না সব সময়। দুটাই তো মাছ হলো, ফিশ। ও আচ্ছা, একটা একটা তো হলো গিলস, হলো ফিশ, তুমি রঘু বলো কাতলা বলো সব ফিশ হয়ে গেল। আর একটা বলো, বই দেখে বলো। একটা পি দিয়ে আছে, একটা এম দিয়ে আছে, দেখো। প্রনস আর প্রনস বলছি না? তাহলে ঠিক আছে। আর মাসলস, মাসলস, ঝিনুক, ফিশ, প্রনস, মাসলস।
ঠিক আছে? The trachea divides into two tubes at its lower end. What is the name of these tubes? Bronchi. Tubes বলেছে তাহলে bronchi বলবা, plural। যে যেটা বুঝতে পারবে না জিজ্ঞাসা করো কিন্তু। Where does the blood absorb oxygen in human body? Alveoli। Name the red pigment। Hemoglobin। লেখো 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 তাড়াতাড়ি এগুলো। Hemoglobin। Which gases are exchanged in your lungs? Carbon dioxide and oxygen। Where in the lungs does gaseous exchange take place? Alveoli। What is the name of the tiny air sac? Alveoli। তারপরে নেম হোয়াট ইজ দ্য আদার নেম অফ উইন্ড পাইপ? ট্র্যাকিয়া। তারপরে চলে আসো হোয়াট অর্গানস আর অ্যাটাচড টু টু ব্রঙ্কাই? লাংস। দুটো ব্রঙ্কাইয়ের সাথে দুটো অর্গান লাংস লেগে আছে। ইন লাংস হোয়াট সাবস্টেন্স ইজ টেকেন ইনটু দ্য বডি আর রিমুভড? State whether the following statements are true. During respiration, plant take CO2 and release O2. True. The photosynthesis এর সময়। False. Energy can be produced in cells without oxygen. False. বলো আমি বুঝাই, বলো যে স্যার বুঝাই দাও। তো anaerobic respiration, plant বলো, human muscle বলো, yeast বলো, see energy can be produced in cells without oxygen. True. Can be true to anaerobic respiration. Fish and earthworm exchange gas during respiration in the same way. False. Fisher alada, earthworm and moist skin, fisher gills. Find the following, fill in the blanks. The organ of respiration in man, lungs. তারপরে the actual exchange of gas take place, alveoli. তারপরে dash in the lungs provide very large alveoli. Yeast undergoes gas pressure, anaerobic। আর অ্যামিবা হচ্ছে তোমার অ্যারোবিক। অ্যামিবা কিন্তু ইউক্যারিওট, মাইটোকন্ড্রিয়া থাকে। গিলস আর দ্য ব্রিদিং অর্গানস ইন ফিশ। হ্যাঁ করতে পারো, মাসলস। আচ্ছা, short answer, explain why a land plant may die if its root remain waterlogged for a long time. কোশ্চেন বের করো, অ্যানসার বের করো এটার বই থেকে। এটার অ্যানসার বের করো। না বলতে কি করে বলবা? জলের মধ্যে জলের অর্গান আসলে জলের অর্গান না, জলের অক্সিজেন লেভেল কমে যাবে। পেজ নাম্বার 48 কত জানেন না। পেজ নাম্বার 48 এই জায়গাটাতে চলে আসুন। এই যে ওয়াটার লগ পেয়েছো, এই জায়গাটা যদি ওয়াটার লগ হয়ে যায় তাহলে সয়েলের মধ্যে থেকে এয়ার সব বেরিয়ে গেল, তাহলে রুট অক্সিজেন পাচ্ছে না, তাহলে ওরা অ্যানারোবিক রেসপিরেশন করবে। অ্যানারোবিক রেসপিরেশন করে ওদের রুটের মধ্যে অ্যালকোহল তৈরি হবে, তার জন্য ওটা টক্সিক হয়ে যাবে ওদের রুটটা, ইভেন্টুয়ালি মারা যাবে। বুঝলাম? তারপরে হচ্ছে হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন অ্যারোবিক এন্ড অ্যানারোবিক রেসপিরেশন, এটা তো বইতেই আছে। নেম সাম অর্গানিজমস দ্যাট ইউজ অ্যানারোবিক মোড অফ রেসপিরেশন। ইস্ট, তারপরে হচ্ছে ব্যাকটেরিয়া, না অর্গানিজম বলেছে, অর্গানিজমস।
Name the final product or products obtained in anaerobic respiration if take place. প্ল্যান্টের মধ্যে ইস্টের মধ্যে কি কি তৈরি হয়? ইথানল। In animals tissue like muscles, lactic acid, ঠিক তো? এবার যদি এটাতে 2 মার্কস থাকে আমি তোমাকে 1.5 দিব। In plant like yeast, ethanol plus carbon dioxide. দেখো, দেখে নাও বই থেকে। Anaerobic respiration in ethanol আর anaerobic respiration in muscle, কেমিক্যাল ইকুয়েশন গুলো দেখো, মানে ইথানল প্লাস CO2 প্লাস 2 ATP লেখা আছে। হয়েছে? তাহলে ওটাতে এখানে দেখো না কোয়েশ্চেনটা প্রোডাক্ট অর প্রোডাক্টস, বুঝো ব্যাপারটা? What type of respiration take place in human muscle during vigorous physical exercise? Anaerobic, sir. Anaerobic respiration. আর আমি বলবো যে এটাকে আরো ভালো অ্যানারোবিক রেসপিরেশন ব্র্যাকেটে লিখে দিবা ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন। বলেছিলাম না ফার্মেন্টেশন দুই রকমের, একটা অ্যালকোহলিক ফার্মেন্টেশন, একটা ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন। আচ্ছা, তারপরে গিভ রিজনটা পারবা তো? যে অক্সিজেন কমে যাওয়ার জন্য মাসল অক্সিজেন ছাড়াই রেসপিরেশন শুরু করে দেয়। নেম দ্য টাইপ অফ রেসপিরেশন ইন হুইচ এন্ড প্রোডাক্টস আর এটা এন্ড এটা। C2H5OH মানে ইথানল আর CO2, এই যে ইথানল প্লাস CO2 এটা কোন? এটা হচ্ছে অ্যালকোহলিক রেসপিরেশন, অ্যালকোহলিক ফার্মেন্টেশন। নেম দ্য টাইপ অফ রেসপিরেশন বলছে, তুমি অর্গানিজমের নাম বলছো কেন? অ্যালকোহলিক ফার্মেন্টেশন, CO2 and H2O, অ্যারোবিক, তাই কি না? এখানে তো অ্যালকোহল বা ল্যাকটিক অ্যাসিড তৈরি হচ্ছে না, মানে গ্লুকোজ কমপ্লিট ব্রেকডাউন হয়ে যাচ্ছে। অ্যারোবিক রেসপিরেশন। আর ল্যাকটিক অ্যাসিডে কি বলবা? ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন, ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন। যদি তোমরা অ্যালকোহলিক ফার্মেন্টেশন ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন না লিখে অ্যানারোবিক রেসপিরেশন লেখো তাহলেও ঠিক হবে। ল্যাকটিক অ্যাসিড কি অ্যাসিডিক ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশনকে অ্যাসিডিক ফার্মেন্টেশন বলা হয় না? না, অ্যাসিডিক ফার্মেন্টেশন যে যেমন তেমন অ্যাসিড না তো, ল্যাকটিক অ্যাসিড স্পেসিফিক্যালি বলতে হবে। Give one example of each case where such respiration can occur. এই কোশ্চেনটা আবার ইগনোর করে দিও না। অ্যালকোহলিক ফার্মেন্টেশন হবে ইস্টে, অ্যারোবিক রেসপিরেশন হবে ইউক্যারিওটিক সেলে ইন দ্য প্রেজেন্স অফ অ্যাবান্ডেন্ট অক্সিজেন, আর ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন হবে হিউম্যান মাসলে ডিউরিং ল্যাক অফ অক্সিজেন। তাহলে প্রথমে এই কোশ্চেনটারই অ্যানসার দিছিলাম। ডিফাইন ব্রিদিং, পারবা তো? ব্রিদিং এর ডেফিনেশনটা লিখে দিবা। Breathing is a physical process by which oxygen is taken in and carbon dioxide is given out. Physical process. State the difference between breathing and respiration. আমি লিখিয়ে দিয়েছি ব্রিদিং আর রেসপিরেশনের ডিফারেন্স, কপিতে লিখে দিয়েছি, দেখো কপিতে লেখা আছে, এটা কপি লিখে রাখো পাশে, নোট লিখে রাখো, নোট, ঠিক আছে? What are the different ways in which glucose is oxidized to provide energy in various organisms? Give one example of each. তিনটা বলতে হবে, একটা দুইটা তিনটা, in different ways, বুঝলো কি না? তাহলে গ্লুকোজ গ্লুকোজ গ্লুকোজ, গ্লুকোজ প্রথমে কিসে কনভার্ট হবে বলো? গ্লুকোজ কিসে কনভার্ট হবে? গল্প করছো কেন রে? পাইরুভিক অ্যাসিড। তারপরে যদি অক্সিজেন প্রেজেন্ট থাকে তাহলে কি কি তৈরি হবে? কার্বন ডাই অক্সাইড, ওয়াটার, আর কতগুলো এটিপি? 38টা এটিপি। আচ্ছা, এবার যদি এটা ইস্টের মধ্যে হয় তাহলে অক্সিজেনের অ্যাবসেন্সে কি তৈরি হবে? ইথানল, ইথানল আর কার্বন ডাই অক্সাইড, আর কটা এটিপি?
দুটা এটিপি। আর যদি এটা হিউম্যান মাসলে হয় ডিউরিং ভিগোরাস ফিজিক্যাল এক্সারসাইজ তাহলে ল্যাকটিক অ্যাসিড আর শুধুমাত্র দুটা এটিপি। এগুলো কিন্তু ডিটেইলে কিন্তু এগুলো কিন্তু এক্সপ্লেন করতে হবে এক্সাম্পল গুলো উইথ ইকুয়েশন। আচ্ছা, তারপরে 34 নাম্বার, এক্সপ্লেন হোয়াই when air is taken in and let out during breathing the lungs always contain a residual volume of air। কি করলাম? To give the sufficient time for gaseous exchange। 35, explain why it is dangerous to inhale air containing carbon monoxide। Because it can cause carbon monoxide poisoning। তুমি সব মানে এগুলা অ্যানসার দিচ্ছ, মানে এত ক্যাজুয়াল অ্যানসার কেন তোমার? বিকজ ইট উইল অফার কার্বন মনোক্সাইড পয়জনিং। তোমাকে এটাতে আমি কি নাম্বার দিব বলো তো? পরে ডিটেইল বলো, বলো ডিটেইলটা বলো। বুঝতে লাগবে, যা মনে আছে যা বুঝালাম সেটা দিয়ে বলবো। কে বলতে পারবো অক্সিজেনের লেভেলটা কমিয়ে দিবেন? বলবা যে কার্বন মনোক্সাইড হ্যাজ হায়ার অ্যাফিনিটি উইথ হিমোগ্লোবিন, সো ইট উইল বাইন্ড উইথ হিমোগ্লোবিন, সো দ্য লেভেল অফ অক্সিজেন উইল ডিক্রিজ ইন আওয়ার বডি which will cause coma or even death। তারপরে বলবা কার্বন মনোক্সাইড পয়জনিং। অ্যানসার গুলো শুনে আমার গা পিত্তি চলে যাচ্ছে। ডেসক্রাইব দ্য প্রসেস অফ রেসপিরেশন ইন অ্যামিবা। সিম্পল ডিফিউশন দিয়ে যেটা হয় ওটা পুরোটা ইয়ে করতে বলছি, কিন্তু এই কোশ্চেনটা আসার চান্স নাই। স্টেট whether it is anaerobic or aerobic, অবশ্যই অ্যারোবিক। স্টেট 3 কমন ফিচার্স অফ অল রেসপিরেটরি অর্গানস লাইক স্কিন, গিলস এন্ড লাংস। এটা বলো, একজন বলো, এটা বলতেই হবে। সারফেস এরিয়া, সবার লার্জ সারফেস এরিয়া থাকে। তিনটা বলেছে, একটা, দুইটা, 2 নাম্বার। একটা বললা সবারই লার্জ সারফেস এরিয়া থাকে যাতে গ্যাসিয়াস এক্সচেঞ্জ তাড়াতাড়ি না। গুড সাপ্লাই অফ ব্লাড, যে প্রত্যেকটাতে ব্লাড সাপ্লাই বেশি থাকে। 3 নাম্বার। মেমব্রেন, মেমব্রেন থিন মেমব্রেন, তিনটারই মেমব্রেন গুলো থিন হয় ব্লাড ক্যাপিলারির সাথে। এটা বইয়ের মধ্যেই আছে কিন্তু। এই আজকে রেকর্ডিং এত বকা চলে আসতো না, এটাও বকা চলে আসছে। পেজ নাম্বার 50, এই যে উপরের দিকে 1 2 3, পেজ নাম্বার 50 উপরের দিকে 1 2 3 তে লেখা আছে। এই এখানে এই যে তোমার এখানে বলো নিচের দিকে 1 2 3, যার যে রেসপিরেটরি অর্গান যেটাই হোক না কেন সবারই কিন্তু এই তিনটা কমন ফিচার থাকবে। ডেসক্রাইব দ্য প্রসেস অফ রেসপিরেশন ইন ফিশ। ফিশেরটা লিখে দিতে হবে, যেটা গিলস দিয়ে আমি বুঝিয়েছিলাম। হোয়াট উড বি দ্য কনসিকোয়েন্স অফ ডেফিসিয়েন্সি অফ হিমোগ্লোবিন? then the amount of oxygen will also decrease in our body. Eventually the person will person look pale and thin। তারপরে হচ্ছে তার এনার্জি কমতে থাকবে, লস ওয়েট লসও হতে থাকবে। describe the process of respiration in the following parts: root, stem আর leaves। তাহলে রুট হেয়ার দিয়ে তোমাকে এক্সপ্লেন করতে হবে। স্টেম, এবার স্টেমের বলো, কি বলবো? এবার তো ওটা তো হয়ে গেল উডি স্টেম। রুটা বলতে হবে স্টেমের। হারভেসিয়াস প্ল্যান্টের স্টেমে স্টোমাটা থাকে, আর উডি প্ল্যান্টের স্টেমে লেন্টিসেলস থাকে বলেছিলাম কিন্তু। আর লিভস তো হচ্ছে স্টোমাটা। হোয়াট ইজ মিন্ড বাই অ্যাকোয়াটিক অ্যানিমালস এন্ড টেরেস্ট্রিয়াল? এটা বেকার কোশ্চেন। ফ্রম হোয়ার ডু অ্যাকোয়াটিক অ্যানিমালস এন্ড টেরেস্ট্রিয়াল অ্যানিমাল অবটেন অক্সিজেন? এইটা ভালো কোশ্চেন। অ্যাকোয়াটিক অ্যানিমাল কি কোথা থেকে হবে? dissolved oxygen in water। আর terrestrial animal atmospheric oxygen। why do fishes die when taken out of water? এটা বইয়ের কোশ্চেন। because their gill is mechanized to breathe in water, to take the dissolved oxygen from water, not atmospheric oxygen। why is the rate of, এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আমি আগেও বলেছিলাম। why is the rate of breathing in aquatic organism much faster than in terrestrial organism? অ্যাকোয়াটিক অর্গানিজম কোথা থেকে অক্সিজেন নেয়? ডিসলভড অক্সিজেন।
এবার হ্যাঁ, ওয়াটারের মধ্যে ডিজলভ অক্সিজেনের কনসেন্ট্রেশন লো, আর অ্যাটমসফিয়ারের মধ্যে অক্সিজেনের কনসেন্ট্রেশন হাই। তাই 100টা অক্সিজেন নিতে হলে, ধরো নাও ফিশ যদি 100টা অক্সিজেন নেয় আর হিউম্যান যদি 100টা অক্সিজেন নেয়, হিউম্যান দুই একবারেই হয়ে যাবে কমপ্লিট, কারণ অনেক অক্সিজেন আছে। কিন্তু ফিশকে কতবার ব্রিদিং করতে হবে, তাই কি না, 100টা অক্সিজেন নেওয়ার জন্য। ওটা একটা এক্সাম্পল দিয়ে বললাম। তাই অ্যাকোয়ারিয়ামের মধ্যে দেখবা অক্সিজেন, এই তোমার হচ্ছে ফিশের মুখটা খালি এরকম হতে থাকে, মানে বারবার বারবার ব্রিদিং করতে থাকে, কারণ জলের মধ্যে অক্সিজেন কম থাকে। তাই তোমার এখানে মার্ক করা কোথায়? কি বলবো? তাহলে ভিডিও গুলো দেখো নি, মার্ক করা নেই কেন? আমরা নিয়ে এটা করে প্রিপেয়ার করেছি, তাহলে মার্ক করা নেই কেন? কত নাম্বার পেজ? মার্ক করা আছে? ও হ্যাঁ, পেজ নাম্বার 50, ওই যে তিনটা পয়েন্টে দেখালাম, তার the rate of breathing in aquatic animal is much faster than in terrestrial animals। ওই যে তোমরা ওইটা এই যে এখানে লেখা আছে, এই যে the rate of breathing in aquatic animals is much faster than in terrestrial animals। কারণ জলের মধ্যে dissolved অক্সিজেন কম থাকে। নেম the energy currency in living organism, বলো। ATP, when and where it is produced? when হচ্ছে তোমার during respiration, আর where মাইটোকন্ড্রিয়া। এবার যাদের মাইটোকন্ড্রিয়া নাই তাদের সাইটোপ্লাজম। explain why plants have low energy needs as compared to animals। আমাদের প্ল্যান্টস এর তো অত মানে আমাদের কোনো কমপ্লেক্স ওয়ার্ক করতে হবে, যেগুলো নড়াচড়া করে ঠিক না, নড়াচড়াও না, মানে গ্রো করে, মুভমেন্ট করে। কিন্তু অ্যানিমালের অনেক রকম ফিজিওলজিক্যাল প্রসেস আছে, মুভমেন্ট আছে, রিপ্রোডাকশন আছে, তার জন্য অনেক বেশি এনার্জি লাগে, প্ল্যান্টের অত লাগে না। Explain how it would benefit deep sea divers if humans also had gills। Then human would also be able to breathe under water। So long answer type question এগুলো পরে দেখছি। MCQ কেন? Which of the following is not produced during anaerobic respiration in unicellular fungus? anaerobic এটা কি শুনি অ্যালকোহল Unicellular fungus like yeast alcohol বানায় না? এটাই তো ইথানল, ওয়াটার বানায় না। দেখো ইথানল প্লাস CO2 প্লাস ATP দেওয়া আছে, নট প্রোডিউসড বলা আছে। One of the following organism can live without oxygen? Yeast। During respiration the exchange of gas take place in one of the following organism, the gaseous exchange during respiration does not take place through cell membrane skin। সেল মেমব্রেন অফ স্কিল, এটা হচ্ছে তোমার বলেছে does not take place through cell membrane or skin। লিচ, ময়েস্ট স্কিন, আর্থওয়ার্মের মতো, আর্থওয়ার্ম, ময়েস্ট স্কিন, অ্যামিবা, সেল মেমব্রেন। তাহলে ইলেকট্রিক ইল, এটা একটা ফিশ, এর গিলস থাকে রে বাবা। Which of the following is correct the process of anaerobic respiration? Carbon dioxide always produced a lot of energy release. Which of the following is correct for the process of anaerobic respiration? Carbon dioxide always produced, no। সব সময় কার্বন ডাই অক্সাইড প্রডিউসড হয় না, যেমন ল্যাকটিক অ্যাসিড যখন তৈরি হয় তখন কি CO2 তৈরি হয়? হয় না। আর
এ লট অফ এনার্জি রিলিজ, নো। তার মানে এটা হচ্ছে বি নাম্বার অপশনটা হবে। Which of the following increase in muscle cell when they are lacking oxygen? Lactic acid. Internal respiration may be defined as, internal respiration কি দিয়ে define, মানে correct definition কোনটা? বি নাম্বার হবে। কার এটাতে ডাউট আছে বলো? এই 58 নাম্বারটাতে কার ডাউট আছে বলো? এ নাম্বারটা কেন হবে না? ইন্টারনাল রেসপিরেশন তো সেলের মধ্যে হয়, মাইটোকন্ড্রিয়া। ওটা কি ব্রিদিং এর সাথে রিলেটেড? ব্রিদিং ইন এন্ড রিলিজিং অফ অক্সিজেন ইন টিস্যু, এটা তো ভুলভাল। সি নাম্বার, দ্য বিল্ডিং আপ অফ কমপ্লেক্স সাবস্টেন্স, কিছু সিনথেসিস হয় কি রেসপিরেশনের সময়? ব্রেকডাউন হয় গ্লুকোজের, সিনথেসিস হয় না। গেটিং রিড অফ কার্বন ডাই অক্সাইড দ্যাট উড অ্যাকুমুলেট ইন টিস্যু, না। অ্যাকচুয়াল রেসপিরেশনের কারেক্ট ডেফিনেশন হচ্ছে বি নাম্বারটা, দ্য অক্সিডেশন অফ ফুড সাবস্টেন্স টু রিলিজ এনার্জি। when air is blown from mouth into test tube containing lime water এর যে ইয়েটা, the lime water turns milky due to the presence of carbon dioxide। এবার এসে কারেক্ট সিকোয়েন্স কোনটা দেখো? নস্ট্রিল, তারপরে ল্যারিংস দেওয়া আছে এই নাম্বারে। আগে তো ল্যারিংস থাকে না, আগে থাকে ফ্যারিংস। এ নাম্বার হবে না। তারপরে নেজাল প্যাসেজ, তারপরে ট্রাকিয়া দেওয়া, তারপরে ফ্যারিংস দেওয়া, হবে না। নেজাল প্যাসেজ, ফ্যারিংস, ল্যারিংস, ট্রাকিয়া, তারপরে অ্যালভিওলাই হলে ঠিক ছিল। সি নাম্বার ল্যারিংস, তারপরে নস্ট্রিল, সবার আগে নস্ট্রিল থাকে, তাহলে এটা অপশন নাম্বার ডি হবে, নস্ট্রিল, ফ্যারিংস, ল্যারিংস, ট্রাকিয়া, অ্যালভিওলাই। Lack of oxygen in muscle often leads to কি? Lactic acid. During the deficiency of oxygen in tissue of human beings, pyruvic acid is converted into lactic acid in cytoplasm, কারণ এটা অ্যানারোবিক রেসপিরেশন, অ্যানারোবিক রেসপিরেশনে মাইটোকন্ড্রিয়ার কোনো ইনভলভমেন্ট থাকবে না। 63, which of the following statements are correct? এগুলো কেউ অ্যান্সার না দেখে করো, এগুলো আমি হেল্প করে দিচ্ছি তো। Pyruvate can be converted into ethanol and carbon dioxide by yeast, কারেক্ট বলেছে। তাহলে এ এক নাম্বারটা ঠিক আছে। ফার্মেন্টেশন টেক প্লেস ইন কেস অফ অ্যারোবিক ব্যাকটেরিয়া, নো। Fermentation take place in mitochondria, no. Fermentation is a form of anaerobic respiration, true. 1 and 4, 1 and 4 হচ্ছে তোমার সি। Which of the following statements are true about respiration? During inhalation, ribs move upward and diaphragm is raised, false। Diaphragm goes downward, উপরের দিকে ওঠে না, নিচের দিকে নামে। The gaseous exchange takes place in alveoli, true. Hemoglobin has greater affinity for carbon dioxide than oxygen, কি হবে? False. Alveoli increase surface area for the exchange of gas, true. তাহলে 2 and 4, কত নাম্বার? D. Which of the following is known as the energy currency? ATP. The two organisms which breathe only through their moist skin, leech and earthworm. One of the following animal does not use trachea as respiratory organ, তাদের trachea থাকে না। এবার বাকিগুলো এক্সপ্লেন করতে পারবা? গ্রাসহপার, মসকিটো, ককরোচ। গ্রাসহপারতে যে ওর সাইডে স্পাইরাল গুলো ভিতরে ট্র্যাকিয়ার মধ্যে থাকে। The photosynthesis in a plant is not taking place during the daytime if plant is releasing, দেখো কোয়েশ্চনটা বুঝো, the photosynthesis in a plant is not taking place during the daytime if the plant is releasing, মানে দিনের বেলা যদি ও কার্বন ডাই অক্সাইড ছাড়ে তাহলেই আমি বুঝবো তার মানে ফটোসিনথেসিস করছে না, কিন্তু রেসপিরেশন তো চলছে। The breathing and respiration in woody stem, Lenki cells. One of the following organism does not depend on simple or does not depend on simple diffusion.
প্রন স্যার। প্রন হবে, কারণ অ্যামিবা ইউনিসেলুলার, প্ল্যানারিয়াও ইউনিসেলুলার, ব্রায়োফাইলামও একটা অ্যালগি, ইউনিসেলুলার অ্যালগি, ওগুলা ওগুলা সবই ডিফিউশন দিয়ে করে। ডিউরিং ম্যারাথন উই সামটাইম গেট into lactic acid in cockroach. Which of the following is most likely to have much higher breathing rate? Fish. কি হলো কি হলো কেন? রমদাবাদী স্যার, রমদাবাদী স্যার। আমার এখানে 8টায় ঢোকো। আমি তো ঢুকছিলাম স্যার। আচ্ছা, আমাদের টিচার আগে থেকে আসবে টিচার। আগে একটা দিয়ে বলতে তাহলে 8:30 থেকে